চলো স্টার্ট করছি। হুম, সবাই দেখতে পাচ্ছ তো বোর্ডটা? বললাম অডিও আর বোর্ড দেখতে পাচ্ছ ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, ওকে, ঠিক আছে চলো। দেখো, আজকে আমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন দেখবো, হ্যাঁ, টিডিপি। তো কিছু ডেটা আগে তোমাদের লিখিয়ে দিচ্ছি, একটু দেখো। কত কত ভোল্টেজ আমরা অ্যাকচুয়ালি ট্রান্সমিট করি, এক্স্যাক্ট ভ্যালুগুলো আমরা আজকে লিখব। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। দেখো কি কি আছে। সেভেন, ফার্স্ট হচ্ছে 765 কেভি। এই ভ্যালুগুলো ফিক্সড, মানে এরকম ভেবো না যে স্যার আমি 765 না করে আমি যদি 700 করি। না, মানে ওদের আমাদের যে ট্রান্সমিশন লাইনের রেটিংগুলো একটা ফিক্সড রেটিংয়েই তৈরি করা হয়, ঠিক আছে, সব কিছু দেখে। তার মানে কি, এই যে আমি কত রেটিংয়ের মানে ট্রান্সমিশন করব, মানে কত রেটিংয়ের ভোল্টেজকে আমি ট্রান্সমিট করব, সেটা ডিপেন্ড করছে তারের কিসের ওপর, তারের ডায়ামিটার, লেন্থ, তাই না, সব কিছুর ওপর ডিপেন্ড করে। তো দেখা গেছে যে ধরো আমি একটা সার্টেন অ্যামাউন্টে, মানে এই ডায়ামিটারে আমি একটা তার বানালাম, তো সেটার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এত ভোল্টেজকে যদি আমি ওটার মধ্যে দিয়ে পাঠাই, তবেই আমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাই। তাই 765 বা 400 বা 200 এগুলো কি ফিক্সড, মডুলেট করা হয় না এগুলোকে। বলো কি বললাম, বুঝলে আমি কি বললাম আমার কথাটা? আমি যদি 700 করি কি হবে? পাস হবে না ওই তার দিয়ে, যে তার বানিয়েছিলাম আমি? বলো। যে তার আমরা ট্রান্সমিশন লাইনে লাগিয়েছি, আমি যদি 765-এর জায়গায় যদি 700 পাস করাই, তাহলে পাস হবে না বলো? হবে স্যার। হ্যাঁ, তাহলে কেন করাই না? স্যার ম্যাক্সিমাম স্যার। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এটাতেই পাবো। তার মানে আমি যে হিসাবে আমার তারটা লাগিয়েছি, বা যে হিসাবে আমার কন্ডাক্টরটাকে আমি সেট করেছি, বা তার যে তোমার থিকনেস, তার যে তোমার ইয়েটা ডিস্টেন্স, এগুলো সব কিছু ডিপেন্ড করে দেখা হয়েছে যে ওই কনস্ট্রাকশনের কন্ডাক্টরের জন্য এই রেটিংটাই হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেবে, তাই আর কিছুই না। সো এই পার্টিকুলার কিছু রেটিংই আমাদের ইন্ডিয়াতে ট্রান্সমিট করা হয়, ঠিক আছে। 6.6 কেভি, এটা 3.3, আর এটা 400 ভোল্ট, এটা 230। বুঝলে? এগুলো সব এগুলো সব হচ্ছে লাইন ভোল্টেজ, আর এই যে 230টা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ, বাকি সব লাইন ভোল্টেজ। ওকে, তাহলে ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ কি আই থিঙ্ক জানো তোমরা, তাই না? থ্রি ফেজ কানেকশন আমি একটু পরেই করাচ্ছি, আর একবার বলে দেবো। এবার দেখবো জেনারেশন, এগুলো সব লাইন ভোল্টেজ। দেখো এই জিনিসটা লিখে দিলাম, তাহলে কি হবে, তোমরা আর কোনো ভুল করবে না যে অ্যাকচুয়ালি কত রেটিং আমরা ম্যাক্সিমাম সেন্ড করতে পারি, মিনিমাম কত সেন্ড করতে পারি, কোনটা লাইন ভোল্টেজ, সব কিছু। হ্যাঁ, তারপরে জেনারেশন, আমাদের জেনারেশন কত করি। মনে রাখবে ম্যাক্সিমাম আমরা এত করি, বাট কিছু কিছু জায়গায় 33 কেভি করা হয়, ওটা খুব কম। তো এই জন্য এটাই ম্যাক্সিমাম বলা হয়, 11 কেভিটাকেই ম্যাক্সিমাম বলি। এটা ইন্ডিয়াতে হয়তো এক এক জায়গায় বা দু জায়গায় খুব কম টাইমের জন্য করা হয়, সব সময় নয়। কারণ এত কেভি জেনারেট করলে প্রবলেম হয় অনেক, ঠিক আছে, বলবো পরে। এবার
আমাদের কি 11 কেভি হচ্ছে ম্যাক্সিমাম জেনারেশন হয় ইন ইন্ডিয়া। এগুলো সব রেটিং কিন্তু ইন্ডিয়ার জন্য, হ্যাঁ। বিভিন্ন দেশে রেটিংগুলো বিভিন্ন রকম হয়। এবার এই ট্রান্সমিশন দু ধরনের হয়, দেখো। সবাই লিখে নেবে এগুলো। ট্রান্সমিশন আর টু টাইপ, একটা হচ্ছে 765 কেভি, আর তারপরে 400 কেভি, আর হচ্ছে 220 কেভি। এগুলোকে বলা হয় প্রাইমারি ট্রান্সমিশন। এগুলোকে বলা হয় প্রাইমারি ট্রান্সমিশন। আর এটাকে কি বলবো, এটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন বলা হয়। এখানে 132 কেভি, 66 কেভি, 33 কেভি, এগুলোকে বলা হয় সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে ট্রান্সমিশন লাইনের আন্ডারে কে কে আসছে? 33 কেভি পর্যন্ত ট্রান্সমিশন হচ্ছে। তারপরে রেটিংগুলোকে কি বলবো তাহলে? ওগুলো কি বলো? ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন কি বলবো? বুঝছেন তাহলে? হ্যাঁ, ওগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। ওকে, দেখো। তাহলে একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এবার এই প্রাইমারি ডিস্ট্রিবিউশনের আন্ডারে কে কে আসছে? 11 কেভি, 6.6, আপ টু 3.3 কেভি পর্যন্ত। 11 কেভি, 6.6 কেভি, 3.3 কেভি পর্যন্ত। আর সেকেন্ডারি আন্ডারে আসছে হচ্ছে 400 ভোল্ট, 230 ভোল্ট। ঠিক আছে, 230 ভোল্ট। এগুলো হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে এটা এটা হচ্ছে আমাদের লাইন টু লাইন। এগুলো বাকি সব লাইন টু লাইন। আর এই সেকেন্ডারিতে এটা লাইন টু লাইন, আর এটা ফেস। ফেস ভোল্টেজ। ওকে, তাহলে এই ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে যেটা বললাম। চলো, এবার আমরা আজকে একটু থ্রি ফেজ সিস্টেম সম্বন্ধে একটু দেখব কেমন হয়। সবাই লিখেছো তো? ওকে, দেখো, থ্রি ফেজ সিস্টেম। তাহলে আমাদের কানেকশন কি কি হয় বলো? কি কানেকশন থাকে আমাদের? স্টার আর ডেল্টা। স্টার আর ডেল্টা, একদম। এটা আর, আর এটা হচ্ছে জে এক্সেল। ঠিক আছে, তাহলে এটা ধরো এরকম দিলে R1, এটা R2, এটা জে এক্সেল 2, যাই হোক এরকম থাকবে। তো আমি একটা ইয়ের জন্য করে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানকার ভোল্টেজ মানে এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ, এটাকে কি ভোল্টেজ বলে বলো?
এটার নাম দিলাম VRN। তাহলে এই ভোল্টেজটাকে কি বলে? এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজটাকে বলো। ফেজ ভোল্টেজ। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এক একটা আমাদের লাইন, একটা দুটো তিনটে, বা এটা ফেসও বলে, থ্রি ফেজ সিস্টেম। তাহলে এই মোট কথা, এই পয়েন্ট থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজ, যে কোনো একটা ফেজের থেকে বা যে কোনো একটা লাইনের থেকে নিউট্রাল পর্যন্ত ভোল্টেজকে আমরা কি বলছি? ফেজ ভোল্টেজ। তার মানে VRN যেটা লিখেছি এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। ওকে। আর এইটাকে বলা হয় লাইন ভোল্টেজ, লাইন টু লাইন, এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে লাইন ভোল্টেজ। আবার এইটা তাহলে কি হবে বলো? এটাও কি হবে? লাইন ভোল্টেজ হবে না? দুটো লাইনের মধ্যেই তো এটা, নাকি? আর আর কোথায় হবে লাইন ভোল্টেজ? আর কোথায় পাবো? আরেকটা এখানে পাবো না? দেখো এটাও তো লাইন ভোল্টেজ, এই যে দুটো ফেজের মধ্যে, বোঝা যাচ্ছে? কি হলো বলো? তিন রকমের না, তিনটে আমরা লাইন ভোল্টেজ পাচ্ছি সেই রকমই। এটা কি ভোল্টেজ হবে তাহলে? এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্ট পর্যন্ত ভোল্টেজ, এটা এটা কি ভোল্টেজ হবে বলো? ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ, হ্যাঁ। তার মানে সব জায়গায় হতে পারে, ঠিক আছে? এরকম না যে শুধু এইটার জন্য হবে, সব জায়গায় হতে পারে। এবার আমাকে বলো, ফর স্টার কানেকশন, তাহলে এটা আমাদের হচ্ছে স্টার কানেকশন। এই একসাথে আর আর এল, এটাকে একসাথে আমরা কি বলবো বলো? ইম্পিডেন্স স্যার। হ্যাঁ, ইম্পিডেন্স। ইম্পিডেন্সকে কি করে লিখি আমরা? জেড ইকুয়াল টু আর প্লাস এক্সেল, তাই না? এখানে যেহেতু এক্সি নেই, তাহলে আর প্লাস এক্সেল দিয়ে লিখছি। বা এটাকে একসাথে আমরা এইভাবেও বলতে পারি, এটাকে একটা বক্স করে দিয়ে কি বলবো? জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই, জেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই। ঠিক আছে, দেখো তাহলে ফর স্টার কানেকশন, আমরা কি জানি? যে লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট। কেন? দেখো, এই যে লাইন দিয়ে যে কারেন্টটা এন্টার করছে সেটাকে আমরা লাইন কারেন্ট বলছি, আইএল। যখনই কারেন্টটা আমাদের কয়েলের মধ্যে ঢুকে গেল, এটাকে আমরা আইপি বা ফেজ কারেন্ট বলি। দেখো, ফর স্টার কানেকশন এখানে কারেন্টটা এসে কোথাও ডিভাইড হচ্ছে, এই পয়েন্টে এসে এখানে। তার মানে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট দেখো সমান। দেখো এখান থেকেও যদি ঢোকাও, এটা যদি আমাদের লাইন কারেন্ট হয়, তাহলে এখান থেকে এই পয়েন্টে গিয়ে কোথাও ডিভাইড হচ্ছে না কারেন্টটা, সেম কারেন্টই ফ্লো করছে। এটা আমাদের, তার মানে কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করে, দ্যাট ইজ কল ফেজ কারেন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি ফর স্টার কানেকশন লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট। ওকে। কিন্তু দেখো, এই যে এখানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কিন্তু সমান নয়। লাইন ভোল্টেজ নট ইকুয়াল টু ফেজ ভোল্টেজ, তাই না? দেখো, লাইন হচ্ছে দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজটা, বা লাইন টু লাইন ভোল্টেজ। আর এখানে কি, লাইন থেকে নিউট্রাল পর্যন্ত যে ভোল্টেজ, দ্যাট ইজ কল ফেজ ভোল্টেজ। তাহলে এই দুজন ইকুয়াল নয়, তাহলে এদের মধ্যে কি রিলেশন আছে? এদের মধ্যে রিলেশন আছে ভিএল ইকুয়াল টু √3 ইন্টু ভিপিএইচ। √3 দিয়ে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্রুফ আছে, প্রুফটা আমি করাচ্ছি না, অনেক বড় প্রুফ, তোমাদের দরকার নেই এখন। ঠিক আছে, তাহলে কি দেখলাম? ভিএল ইকুয়াল টু √3 ইন্টু ভিপিএইচ। তাহলে থ্রি ফেজ পাওয়ার কি হবে বলো? অ্যাক্টিভ পাওয়ার বলতে পারবে এটা? এটা থ্রি ফাই মানে কি? থ্রি ফেজ।
এই কথাটা মানে হচ্ছে থ্রি ফেজ, এটা পি মানে পাওয়ার, পি এখানে কি পাওয়ার, এই পিটা কি পাওয়ার বলো বলো, পি দিয়ে স্যার আমরা অ্যাক্টিভ পাওয়ার। এক্স্যাক্টলি পি দিয়ে অ্যাক্টিভ পাওয়ারকে লিখি, তাহলে অ্যাক্টিভ পাওয়ার কি হবে এখানে, দেখো রুট থ্রি VI cos theta। ভিআই কস থিটা, এখানে ভিটা হচ্ছে লাইন ভোল্টেজ, হ্যাঁ ঠিকই বলেছো, ভিআই কস ফাই নিচ্ছি আমরা, হ্যাঁ ফেজ ডিফারেন্সটাকে, তাহলে এটা রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই হবে। ফর সিঙ্গেল ফেজ কি হয়, ফর সিঙ্গেল ফেজ ভিআই কস ফাই, কিন্তু যখনই থ্রি ফেজ সিস্টেম হবে তখনই এটা রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে আর এখানকার ভোল্টেজটা কি লাইন ভোল্টেজ, তার মানে আমরা অ্যাক্টিভ পাওয়ার যখনই বের করব তখন তোমাকে কি থ্রি ফেজ সিস্টেমে হয়তো বলে দিল যে ফেজ ভোল্টেজ এত, তখন তোমাকে আগে লাইন ভোল্টেজে কনভার্ট করে নিতে হবে, দেন তুমি কিন্তু অ্যাক্টিভ পাওয়ার বের করবে। তাহলে সবাই লিখে রাখো যে অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু রুট থ্রি ইন্টু লাইন ভোল্টেজ ইন্টু লাইন কারেন্ট ইন্টু কস ফাই। ওকে, তারপর চলো ফেজ ভোল্টেজ, এবার যদি লাইন কারেন্ট কারেন্ট বের করতে হয় কি করে করব আমরা, লাইন কারেন্ট ইকুয়াল টু কি হবে, ভি পিএইচ বাই জেড ফেজ ভোল্টেজ। তাহলে তোমাকে যদি বলো কেন স্যার এখানে লাইন কারেন্ট বের করার সময় কেন ফেজ ভোল্টেজ নিচ্ছেন, তার কারণ লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট তো সমান, একই ব্যাপার, যেটা ইচ্ছা বের করো, ঠিক আছে। তার মানে লাইন কারেন্ট যদি আমরা না জানি, ভোল্টেজ জানা থাকলে সেটাকে ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটাকে যদি একটু মডিফাই করি, থ্রি ফেজ পাওয়ারটাকে রুট থ্রি ভিএল ইন্টু ভি ফেজ বাই জেড ইন্টু কত কস ফাই, আবার এই ফেজ ভোল্টেজ ইকুয়াল টু কি লেখা যায় বলো, ফেজ ভোল্টেজ ইকুয়াল টু লাইন ভোল্টেজ বাই রুট থ্রি লেখা যায় তো, হ্যাঁ তাহলে ফেজ ভোল্টেজকে আবার লাইন ভোল্টেজ বাই রুট থ্রি লেখা যায় ওয়ান বাই জেড, এই যেটা নিচে নিয়ে এটা লিখে দিলাম কস ফাই, এটা এটা কেটে গেল, তাহলে কত থাকছে ভিএল স্কোয়ার বাই জেড কস ফাই। তার মানে আমরা অ্যাক্টিভ পাওয়ারকে ভিএল স্কোয়ার বাই জেড কস ফাই বলতে পারি, আবার কি রুট থ্রি ভিএল ইন্টু আইএল কস ফাইও বলতে পারি। তাহলে যখন ভিএল স্কোয়ার দিয়ে করছি তখন আর আমাদের রুট থ্রিটা লাগছে না। ক্লিয়ার হলো বলো এইটুকু জায়গা, কোনো ডাউট আছে কি না, আগে ডাউটটা ক্লিয়ার করো বলো। সুমন, বলো সুমন। হ্যাঁ স্যার। ক্লিয়ার, হুম, ওকে। এবার দেখো পাওয়ার ফ্যাক্টর, দেখো আমরা একটা রিলেশন জানি, তোমরা এটা জানো কি, দেখো তো যে ওই আমরা জেড ইকুয়াল টু লিখি না, যে আর প্লাস জে এক্সেল মাইনাস এক্সি, এই পুরোটাকে এক্সেল মাইনাস এক্সিটাকে আমি এক্স ধরছি, তাহলে কি লেখা যায় আর প্লাস জে
এক্স লিখছি। কথাটা বোঝা গেল? ইন্ডাক্টর ক্যাপাসিটার থাকলে ভালো কথা, যদি একটা থাকে তাহলে সেটাই লিখবো, তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে এই কমপ্লেক্স কনজুগেটকে তুলে দিলে, এর মডুলাস ভ্যালু, মড ভ্যালুকে আমরা কি করে লিখি? জেড স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তারপর ওটাই তো জেড ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এক্স্যাক্টলি। তাহলে আমাকে বলো এইটা কার কার ফর্মুলা? এটা বলো, এটা কোন ফর্মুলা? এটা অতিভুজ স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কার এটা? কি হলো? ঝটপট বলো, কোথায় দেখেছো? সমকোণী সমকোণিক সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এতক্ষণ লাগছে তোমাদের এটা বলতে? দেখো, তাহলে আমাদের এটা কি হবে? জেড, এটা এক্স, আর এটা আর। ওকে, তাহলে এই কোণটা যদি আমি ফাই ধরি, তাহলে বলো তো এই কোণটাকে আমি কি দিয়ে এক্সপ্লেন করতে পারি? সাইন কস ট্যান, কি দিয়ে? হাইট অ্যান্ড ডিস্টেন্স তো পড়েছিলে। অতিভুজ বাই ভূমি, বা ভূমি বাই অতিভুজ। অতিভুজ বাই ভূমি না, ভূমি বাই অতিভুজকে কি বলবো আমরা? cos θ। এক্স্যাক্টলি, তার মানে কস ফাই। তাহলে কস ফাই ইকুয়াল টু আর বাই জেড লেখা যায়। তাহলে কস ফাইটা আবার কি? এটা কি জিনিস বলো? এটা কি? পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টরকে আমরা কত রকম ভাবে লিখতে পারি দেখো। পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু ইম্পিডেন্স, কি রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স দিয়েও ডিফাইন করতে পারি। আবার কি দিয়ে ডিফাইন করতে পারি? আবার কি করতে পারি বলো? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি লেখা যায়? সব ভুলে যাচ্ছ তোমরা। অ্যাক্টিভ পাওয়ার বাই, বাই অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, অ্যাপারেন্ট পাওয়ার। দেখবে এটা করলেও কস ফাই আসে। অ্যাক্টিভ পাওয়ার কত? √3 ভিএল আইএল কস ফাই। আমি থ্রি ফেজ সিস্টেম নিচ্ছি, থ্রি ফেজ সিস্টেমের জন্য √3টা শুধু মাল্টিপ্লাই হবে, বাকি সব তো সেম। অ্যাপারেন্ট পাওয়ার কি? √3 ইন্টু ভিএল আইএল। তাহলে কেটে দাও, দেখো কস ফাই থাকছে। কস ফাই কি? পাওয়ার ফ্যাক্টর। বোঝা গেল? বলো এবার, যদি তোমরা বলো যে স্যার অ্যাক্টিভ পাওয়ার কি বা অ্যাপারেন্ট পাওয়ার কি, বলেছিলাম আমি, তাও লিখে দিচ্ছি আরেকবার। অ্যাক্টিভ পাওয়ার কি? পি দিয়ে লেখা হয় √3। হ্যাঁ, ভিআই কস ফাই। আর মনে রাখবে থ্রি ফেজ সিস্টেম হলে √3 দিয়ে মাল্টিপ্লাই হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? আর সব এগুলো লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট। এসটা কি? এসটা কি বলো? অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, অ্যাপারেন্ট পাওয়ার। এই এসটাকে এইভাবে লেখে। হুম, হয়ে গেল। আর কি দিয়ে লেখা যায় পাওয়ার ফ্যাক্টরকে বলো? হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরকে আর কিছু দিয়ে লেখা যায়? ঠিক আছে, তাহলে যায় না নিশ্চয়ই। ওকে, এবার হ্যাঁ, দেখো, বলেন। বলো বলো বলো, বুঝলাম না।
কি অ্যাপ? তো কথাগুলো পুরো কেটে আসছে। কি বলছো? सर और ट्रू तो पावर पे अपीयरेंट पावर लिखा हुआ है ना, तो ट्रू पावर माने कि ওটাই ওই অ্যাক্টিভ পাওয়ারকে আমরা ট্রু পাওয়ার বলছি, ঠিক আছে? অ্যাক্টিভ পাওয়ার মানেই ট্রু পাওয়ার। ঠিক আছে, ওকে, চলো এবার দেখো। এবার আমরা একটু ডেল্টা কানেকশনে আসবো। সবাই লিখেছো? এগুলো সব লেখা হয়েছে খাতায়? এগুলো প্রচুর স্যার গুরুত্বপূর্ণ। হ্যালো হ্যাঁ বলো। हाँ सर। স্যার বললাম কিউটা দিয়ে কি লিখেছেন কিউটা বুঝলাম না কিউটা হচ্ছে এটা রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এই রিঅ্যাক্টিভ পাওয়ার, এখানে যতগুলো পাওয়ার আছে সবগুলোই কিন্তু থ্রি ফেজ সিস্টেমের জন্য আমরা লিখছি। হ্যাঁ, থ্রি ফেজ সিস্টেম। যদি সিঙ্গেল ফেজ হয় শুধু রুট থ্রি গুলো থাকবে না, ব্যাস, বাকি সব সেম। হলো? ফর থ্রি ফেজ সিস্টেম। আর এগুলো কি পাওয়ার? এটা কি থ্রি ফেজের পুরোপুরি তিনটে ফেজেরই পাওয়ার? সুজয় সুজয় বলো, এটা কি পুরোপুরি তিনটে ফেজের পাওয়ার নাকি পার ফেজ পাওয়ার এগুলো? এটা থ্রি ফেজেরই তিনটে ফেজেরই পাওয়ার। শিওর? স্যার রুট থ্রি দিয়ে যেহেতু গুণ করা হচ্ছে থ্রি ফেজ পাওয়ারের ক্ষেত্রে। হ্যাঁ না স্যার এটা পার ফেজ পাওয়ার হবে নাকি? হ্যাঁ, এটা পার ফেজ পাওয়ার। পার ফেজ, হ্যাঁ স্যার। পার ফেজ। থ্রি ফেজ সিস্টেমের জন্য পাওয়ারটা আমাদের এইভাবে আসে, ঠিক আছে? পার ফেজ পাওয়ার, এগুলো এক একটা ফেজের জন্য কত হচ্ছে সেটা। ওকে, চলো এবার নেক্সট ডেল্টা কানেকশন। এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ কল আইএল। আর এখানকার কারেন্টটা কি কারেন্ট হবে? এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এটা কি কারেন্ট হবে? পার ফেজ কারেন্ট। হ্যাঁ, আই ফেস, ফেস কারেন্ট। আর এখানকার ভোল্টেজটা কি হবে? কি ভোল্টেজ এটা, লাইন না ফেস? लाइन सर। লাইন। তাহলে ফেজ ভোল্টেজ কোনটা হবে বলো? লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ একই হবে। হ্যাঁ, কি হবে একদম, জে এক্সএল। এখানে দেখো কোনো নিউট্রাল নেই, তার মানে এই থেকে এই পর্যন্ত এটা পুরোটাই আমরা কি বলতে পারি, একটা কয়েল। তাহলে এই পুরোটার জন্য যা ভোল্টেজ হবে সেটা আমরা দেখতে পাচ্ছি এই দুটো পয়েন্টের একেবারে ভোল্টেজের সঙ্গে সমান। তার মানে এটাই হচ্ছে আমাদের ভি ফেস। দেখো, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যা ভোল্টেজ এই পুরো পয়েন্টের অ্যাক্রসে সেম ভোল্টেজ না? তো সেটাই হচ্ছে এখানে এই দুটোর অ্যাক্রসে যা ভোল্টেজ হবে টোটাল, সেটাই এই ডটের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এই ডট পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজটাকেই আমরা লাইন ভোল্টেজ বলছি। তার মানে কি হচ্ছে, লাইন ভোল্টেজ ফিল্ড ভোল্টেজ, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ ইকুয়াল এখানে, ঠিক আছে? তাহলে এটা আমাদের আর, এটা ওয়াই, আর এটা বি, এই তিনটে ফেজ আর ওয়াই বি। অলওয়েজ ফেজকে আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনে লিখবো, অলওয়েজ ক্লকওয়াইজ ডাইরেকশনে লিখবো, ঠিক আছে? ক্লকওয়াইজ, এটা আর, এটা ওয়াই, এটা বি।
তার জন্য এটা এইভাবে হলো, আর বি ওয়াই এভাবে হলো, আর এইভাবে এসছি জন্য এটা এইভাবে হলো। ঠিক আছে, তারপর দেখো, এবার দেখো আমরা লাইন ভোল্টেজ ইকুয়াল টু কি বলতে পারছি এখানে, ফেজ ভোল্টেজ। প্রচুর ইম্পর্টেন্ট ডেটা, সবাই লিখে রাখবে ভালো করে। এবার এখান থেকে লাইন কারেন্ট দেখো দুটো ভাগে ভাগ হচ্ছে না এখানে। তো লাইন কারেন্ট ইন এ ডেল্টা কানেকশন, লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট, মানে নট ইকুয়াল টু ফেজ কারেন্ট আর কি। এটা √3 দিয়ে মাল্টিপ্লাই হবে, নট ইকুয়াল টু ফেজ কারেন্ট, একটা সামথিং দিয়ে মাল্টিপ্লাই হবে, মানে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, বা একটা কনস্ট্যান্ট দিয়ে। তারপরে কি, দেখো দাঁড়া এটা পরে লিখি। এখানেও তাহলে আমরা অ্যাক্টিভ পাওয়ারকে কিভাবে লিখব, √3 VLIL cos phi। এটাকে যদি একটু মডিফাই করতে চাই কেমন হবে দেখো, তাহলে এখান থেকে কি বলা যায়, লাইন কারেন্ট ইকুয়াল টু কি বলতে পারি আমরা, এটা √3 VL √3 ইন্টু আই পি cos phi বলতে পারি তো, এখান থেকে এটা বলতে পারি। যে বুঝতে পারছো না বলবে আমায় কিন্তু, নাহলে কোনোদিনই বুঝতে পারবে না। তাহলে √3 ইন্টু √3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। ভিএল কে আমরা আবার কি বলতে পারি, ফেস, তার মানে এটাকে ভিপি আইপি cos phi। ঠিক আছে, তাহলে কখন সামনে 3 হয় আর কখন √3 হয়, ক্লিয়ার হলো? এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, তার কখনো 3 হয় আর কখনো √3 হয়। তাহলে কি ক্লিয়ার হলো কখন 3 হয় আর কখন √3 হয়, বলো। স্যার আরেকবার বলেন তো এটা। দেখো এখানে কি লিখেছি আমি, ফেজ ইয়ে কি বলে, 3 ফেজ পাওয়ারকে আমি লিখেছি এটা পার ফেজ পাওয়ার, পার ফেজ পাওয়ার, পার ফেজ পাওয়ার কিভাবে লিখি আমরা, √3 VLIL cos phi। এবার এই লাইন কারেন্ট ইকুয়াল টু আমরা কি দেখলাম এক্ষুনি, √3 ইন্টু ফেজ কারেন্ট, তাই না? লাইন কারেন্টের জায়গায় এটা বসাও, বসিয়ে দিলাম, এটা দিয়ে গুণ করে দাও, এই যে √3 3 হয়ে গেল। আর লাইন লাইন ভোল্টেজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ আমরা তো আগেই বলে দিয়েছি, তাহলে এইখানে আমি ভিপি লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, দুটো তো ইকুয়াল ইকুয়াল। এটা আইপি, এই যে √3 দিয়ে গুণ করার পরে এটা আইপি থাকলো আর cos phi, বললো, বুঝেছো? হ্যাঁ স্যার। হুম, তাহলে ফেজ কারেন্ট ইকুয়াল টু কি, ফেজ ভোল্টেজ বাই জেড। তাহলে ফেজ ভোল্টেজ এটাকেই তো আবার আমরা লাইন ভোল্টেজও বলতে পারি। তাহলে এটাকে বলা যায় 3 VL ইন্টু, এখানে আবার আমি এই ফেজ কারেন্টের ভ্যালুটাকে পুট করছি, VL স্কোয়ার বাই জেড cos phi। তাহলে আমাদের একটু আগেই ওটা কি আসলো, ফর স্টার কানেকশনের ক্ষেত্রে দেখো VL স্কোয়ার বাই জেড cos phi, কিন্তু ডেল্টা কানেকশনের ক্ষেত্রে কি আসলো, 3 ইন্টু VL স্কোয়ার বাই জেড ইন্টু cos phi। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। ক্লিয়ার হলো? বলো কি করে রিলেশনগুলো ডেভেলপ করলাম, বোঝা গেল? এগুলো কিন্তু জাস্ট
তোমাদের ভালো নলেজের জন্য, এখান থেকে তেমন কোনো ম্যাথস তোমাদের নেই। তোমাদের ওই সিলেবাসে যেখানে এটা আছে পরিষ্কার বলাই আছে যে কোনো ম্যাথস প্রবলেম করার দরকার নেই। সিলেবাসটা দেখবে মডিউল 3-তে লেখাই আছে, মডিউল 3 পড়াচ্ছি। লেখাই আছে ম্যাথস দরকার নেই। আমি তবুও এগুলো করিয়ে দিচ্ছি, ডিডাকশনগুলো, এগুলো আমাদের বিভিন্ন এক্সামে কাজে লাগবে। শুধু এক্সাম মানে সেমিস্টার এক্সাম তো নয়, আর এগুলো জানা দরকার আছে। অন্যান্য সাবজেক্টে বা এই বেসিক জ্ঞানটুকু ছাড়া হবে না। এগুলো হচ্ছে একদম ভেরি বেসিক নলেজ। তো বলো স্টার ডেল্টা সম্বন্ধে, ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, পাওয়ার কোনটা কি হয় ক্লিয়ার হলো না? কারো কোনো ডাউট আছে আগে বলো। কি হলো বাকিরা বলো, অনিমেষ চুপচাপ কেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, বুঝতে পারলে খুবই ভালো। এবার আমাকে আরেকটা ছোট্ট জিনিস বলো যেটা সবাই জানো, অনেকবার বলেছি এগুলো আমি। এটা রেজিস্ট্যান্স আর, এটার মধ্যে দিয়ে আইআর কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিআর। তাহলে যদি আমি ফেজার ড্র করি কি হবে? ভিআর আর আইআর সেম ফেজে থাকবে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। একদম একদম। আমি কিন্তু সবার কাছ থেকেই এক্সপেক্ট করি যে সবাই আনসার দেবে। একজনই কেন আনসার দেয়? সবাই বলবে, না বললে শিখতে পাবে না। ভুল বলো না, কোনো অসুবিধা নেই। দেখো তার মানে কি ভোল্টেজ আর কারেন্ট কি সেম ফেজে থাকবে, তাই না? তার কারণ কি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্টের কোনো ফেজ ডিফারেন্স থাকে না। বোঝা গেল? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কারেন্টের কোনো ফেজ ডিফারেন্স থাকে না। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এইসব জানি তো। হ্যাঁ, তো বলতে হবে তো, জানলেও আমাকে বলতে হচ্ছে। এগুলো আছে যেহেতু তোমাদের, পরে বলবে পড়ায়নি স্যার এগুলো। দেখো কত কিছু আমি কতবার করে বলি তোমাদের, প্রচুর। তাহলে এটা আইএল আর এটা কি হবে? ভিএল। তাহলে এখানে কি হবে বলো? এটা যদি ভিএল হয় তাহলে কারেন্ট কি করবে? কারেন্ট ভোল্টেজকে লিড করবে। দেখেছো ভুল বললে? আর কারেন্ট 90 ডিগ্রিতে ল্যাগ করবে স্যার। হ্যাঁ একদম। না স্যার, যদি দুটাকে বলা হয় আবার ভোল্টেজ কারেন্টকে কি করবে? তার জন্য সেটা তো স্যার দুটো বলিনি, তো আমি বললাম। বললাম কারেন্ট কি করবে। আমি বলেছি কারেন্ট কি করবে। আমি কি বলেছি যে ভোল্টেজ কারেন্টকে কি করবে? তাহলে কারেন্ট কি করছে? ভোল্টেজকে ল্যাগ করছে। ঠিক আছে, আমি তো রেফারেন্স নিয়ে নিয়েছি এটা। আমি তোমাকে এটা আঁকার পরে, ওই জন্য তো আমি প্রথমে বলিনি তোমাকে। আমি ভোল্টেজ তো এঁকে ফেলেছি, আঁকার পরে বললাম যে কারেন্ট কি হবে, 90 ডিগ্রি ল্যাগ করবে। এবার দেখো তারপর লাস্ট ওয়ান, যদি ক্যাপাসিটিভ থাকে এখানে কি হবে? লিড করবে। লিড করবে। তাহলে এটা হচ্ছে আমাদের আইসি আর এটা ভিসি, 90 ডিগ্রি লিড করলো। এই হচ্ছে। এবার আমাকে একটা জিনিস বলো, এটা করানোর কারণটা আমি তোমাদের একটু বলি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, তার মানে ফাইটাকে আমরা কি বলি? হোয়াট ইজ ফাই? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, হ্যাঁ। তাহলে ফাই এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে বলো
যে বাকি ইয়েগুলোর জন্য কি হবে, মানে পাওয়ারগুলোর জন্য, তাহলে ফাই যদি এখানে 0 ডিগ্রি হয়, তাহলে বলো অ্যাক্টিভ পাওয়ার কি হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার কি হবে, আর অ্যাপারেন্ট পাওয়ার কি হবে বলো। স্যার অ্যাক্টিভ পাওয়ার মানে পাওয়ার ফ্যাক্টর, তাহলে স্যার কস ফাই যেটা হবে ওটা 1 হবে, যেহেতু ফাইটা 0, তাহলে একদম অ্যাক্টিভ পাওয়ার ভিআই হবে। অ্যাক্টিভ পাওয়ার ভিআই হবে, হ্যাঁ। তার মানে √3 ইন্টু ভিএল আইএল হবে, তাই তো, এটাই বলতে চাইছো? আমরা থ্রি ফেজ হ্যাঁ স্যার। সিস্টেম করছি তো, থ্রি ফেজ পাওয়ারের মতো করেই করব। চলো, √3 ইন্টু ভিএল আইএল, ক্লিয়ার? এবার দেখো, আর আমাদের এটা রিঅ্যাক্টিভ পাওয়ার কি হবে তাহলে? 0 হবে। 0 হবে। আমরা রিলেশন কি জানি এই তিনটে পাওয়ারের মধ্যে, ঝটপট। S equals to √/p² plus q²। এক্স্যাক্টলি, এস ইকুয়ালস টু √/p² প্লাস q²। অ্যাপারেন্ট পাওয়ারের স্কোয়ার ইকুয়াল টু অ্যাক্টিভ পাওয়ার স্কোয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার স্কোয়ার। তাহলে এই রিলেশনটা আমরা জানি। এই রিলেশনটাকে কি রিলেশন বলে? কি রিলেশন বলে বলো? স্যার এটা তো ট্রায়াঙ্গেল থেকে পাই। এক্স্যাক্টলি, পাওয়ার ট্রায়াঙ্গেল। তার মানে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে এই রিলেশনটা পাই। তাহলে এখানে আমাদের এটা কি পাওয়ার, এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা অ্যাপারেন্ট পাওয়ার। ওকে, ফ্রম পাওয়ার ট্রায়াঙ্গেল আমরা কি পাই, এটা পাই। তাহলে এই এটা কত, এটা এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, এটাকে কি লিখতে পারি আমরা, কস ফাই ইকুয়াল টু p/s লিখতে পারি তো, বলো। বলো গো, cos phi ইকুয়াল টু হ্যাঁ স্যার, লিখতে p/s। পারি। হ্যাঁ, তাহলে এখান থেকে এই পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টরের ইকুয়েশনটা এসছে। দেখো, p মানে অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার, মনে পড়েছে এবার? তার মানে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকেই কিন্তু এই রিলেশনটা আমরা পেয়েছি, যে অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে cos phi-টাই কি, পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফর রেজিস্টিভ, পিওরলি রেজিস্টিভ লোড, অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু অ্যাক্টিভ পাওয়ার, তাই না? এস ইকুয়াল টু পি বলতে পারবো না যদি কিউ 0 হয়। দেখো, p² আর এটা কি √ওভারটা কেটে যাবে, তাহলে এস আর পি থাকবে পড়ে, নাকি বলো? বুঝলে কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি রিঅ্যাক্টিভ পাওয়ার 0 হয়, রিঅ্যাক্টিভ পাওয়ার কেন 0 হবে? তার কারণ ফাই 0 ডিগ্রির জন্য সাইন 0 ডিগ্রি কত হয়, 0। তার সাথে যাই গুণ করবে 0 হয়ে যাবে, তার মানে রিঅ্যাক্টিভ পাওয়ার 0। তাহলে আমরা কি বলতে পারছি, যে অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু অ্যাক্টিভ পাওয়ার। তাহলে তাহলে ভালো করে একটা অ্যাক্টিভ জিনিস, পাওয়ার। হ্যাঁ একটা জিনিস বলো, ফর পিওরলি রেজিস্টিভ লোড, রেজিস্টিভ লোড উই গেট অনলি কি পাবো, অ্যাক্টিভ পাওয়ার। তাহলে পিওরলি রেজিস্টিভ লোডের জন্য আমরা শুধু অ্যাক্টিভ পাওয়ার পাই, তাই না? তার মানে এখান থেকে কি লেখা যায়, কনক্লুশন লেখা যায় কি, তার মানে ভালো করে আমাকে একটা জিনিস বলো তো, যে মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পাওয়ার ড্রপটা হয়, সেই পাওয়ার ড্রপটা কি ড্রপ, বা কি পাওয়ার, ওটা কি কি ড্রপ পাওয়ারের, অ্যাক্টিভ পাওয়ার ড্রপ, রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রপ, নাকি অ্যাপারেন্ট পাওয়ার ড্রপ, কি পাওয়ার ড্রপ? অ্যাক্টিভ পাওয়ার। এক্স্যাক্টলি, তার মানে এইটা এখনই লিখালাম, বাকিটা কনফিউজ হয়েও না কিন্তু। ফর পিওরলি রেজিস্টিভ লোড উই গেট অনলি অ্যাক্টিভ পাওয়ার, তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পাওয়ার ড্রপটা হচ্ছে, সেটা হচ্ছে অনলি অ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমরা লিখতে পারি, সো উই সে দ্যাট
resistor absorb only active power but এটা লিখলেই হবে। তাহলে রেজিস্টার কি করে? অনলি অ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করে। বলো কেন করে, এটা কি বোঝা গেল? আগে বলো কেন অ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করে, কেন রিঅ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করবে না? বলো গো। কি হলো, সবাই এত চুপচাপ কেন? আনসার দাও। বলো আমির, বুঝতে পারলে কেন কেন হচ্ছে? কেন রিঅ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করছে না, শুধু অ্যাক্টিভ পাওয়ারকে কেন অ্যাবজর্ব করছে? তার কারণ কি? ফর রেজিস্টার দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর ইন সেম ফেজ, দ্যাটস ওয়াই ফাই কি হচ্ছে 0 ডিগ্রি। ফাই 0 হলে এখানে কি হচ্ছে? এই সূত্রে বসাও, এই তো এখনই লিখলাম। কোথায় গেল? রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলাটা লিখলাম না আমি এখনই, এই তো। কি ছিল? √3 VLIL সাইন ফাই। তাহলে ফাই এর ভ্যালু 0 হলে কি হবে? 0 হয়ে যাবে। তার জন্য রিঅ্যাক্টিভ পাওয়ার বুঝতে মানে হচ্ছে না, পাচ্ছি না আমরা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এবার তোমরা আমাকে বলো যে ইন্ডাকটিভ লোডের জন্য আমরা কোন পাওয়ারটা পাবো? ইন্ডাকটিভ লোডের জন্য আমরা কোন পাওয়ারটা পাবো বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার। ইন্ডাকটিভ লোডের জন্য আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো, একদম। কেন বলো তো? কারণ cos 90 জিরো, তো 0 হয়ে যাবে। cos 90 0, তার জন্য অ্যাক্টিভ পাওয়ার 0 হয়ে যাবে। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো আমরা। তাহলে sin 91, দ্যাটস ওয়াই উই গেট রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমরা এখানে কনক্লুশনে কি লিখতে পারি? যে ফর ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর বা ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড, এইভাবে লিখো। ফর পিওরলি inductive or capacitive load, for purely inductive load বা capacitive load we get reactive power only। বা এইভাবে বলতে পারো যে ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড কি করে? রিঅ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করে, একই ব্যাপার। সো বলো, এই পর্যন্ত কারো ডাউট আছে? এগুলো হচ্ছে মূল্যবান সম্পদ কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের। এগুলো ছাড়া অন্ধকার। বেসিক নলেজ অ্যাবাউট পাওয়ার। হয়েছে? চলো নিউ পেজ নিচ্ছি। ট্রান্সমিশন লাইন
সবাই কি কালকের এক্সাম নিয়ে খুব চিন্তায় আছো নাকি? চুপচাপ সবাই, কি হয়েছে বলো? হ্যাঁ মুস্তাফিজুর, কি হয়েছে বলো? কিছু হয়নি স্যার। কিছু হয়নি। চলো দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, সত্যি বলছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কাজে লাগবে। তুমি এনি সাবজেক্ট, এখানে পাওয়ার সম্বন্ধে যা আইডিয়া দিলাম প্রত্যেকটা জিনিস আমাদের সব সাবজেক্টে কাজে লাগবে। এবার ট্রান্সমিশন লাইন, এটা লেখার দরকার নেই। ট্রান্সমিশন লাইনে দেখো কিভাবে থাকে। একটা নর্মাল, আমি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলা হয়, এটা দিয়ে একটু বোঝাই। ধরো এখানে লোড আছে, আর এটা আমাদের জেনারেটর। এটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ বাসবার, ভিএস অ্যাট এন অ্যাঙ্গেল ডেল্টা 1। এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন। ছোটোখাটো জিনিসগুলো প্রথম দিন বলেছি। এটা হচ্ছে আমাদের লোড এন্ডের বাসবার। লোড এন্ডে যেটা পাবো সেটা হচ্ছে রিসিভিং ভোল্টেজ, তাই না? এটা ডেল্টা 2, আর এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড বাসবার, আর এটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড বাসবার। সেন্ডিং এন্ড বাসবার, রিসিভিং এন্ড বাসবার। আমাকে একটা কথা বলো, এখান থেকে যে ফর্মুলাটা ডিরাইভ করব সেটা কিভাবে হবে দেখো। রিসিভিং এন্ড ভোল্টেজ ইকুয়াল, রিসিভিং এন্ডের পাওয়ার যদি আমি বের করতে চাই, পি আর ফর ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে রিসিভিং এন্ড পাওয়ার ইকুয়াল টু, এইভাবেও লেখা যায়, সেন্ডিং এন্ড ভোল্টেজ ইনটু রিসিভিং এন্ড ভোল্টেজ ডিভাইডেড বাই এক্সএল। এই তারের কতটা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আছে, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্সএল, ইন্টু সাইন ডেল্টা। এই ডেল্টাটাই, এই ডেল্টা ইকুয়াল টু ডেল 1 মাইনাস ডেল 2। এই ডেল্টা ইকুয়াল টু কি? ডেল 1 মাইনাস ডেল 2। তাহলে রিসিভিং এন্ডে মানে পাওয়ার তো আমি রিসিভ করবো, এইখান থেকে পাওয়ার ডেলিভার্ড হয়ে এখানে যাচ্ছে, তার মানে আমি রিসিভিং এন্ডে কত পাওয়ার পাচ্ছি সেটা কিভাবে ডিসাইড করা যায়? ভিএস ইন্টু ভিআর ডিভাইডেড বাই এক্সএল। তার মানে এখানকার সাপ্লাই ভোল্টেজ ইন্টু লোড এন্ড মানে তোমার রিসিভিং এন্ডের ভোল্টেজ ডিভাইডেড বাই এক্সএল, মানে হচ্ছে এই তারের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। তাহলে বলো, কেউ বলতে পারবে ডেল্টাটা কি? ডেল্টাটাকে বলা হয় লোড অ্যাঙ্গেল। লোড অ্যাঙ্গেল, বোঝা গেল? এই ডেল্টা কোথায় কোথাকার অ্যাঙ্গেল হয় জানো? অ্যাঙ্গেল বিটুইন, দেখো বলেই দিই তোমাদের, এই ডেল্টা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন স্টেটর ফিল্ড অ্যাক্সিস অ্যান্ড রোটার ফিল্ড অ্যাক্সিস। তাহলে বলতে পারছো না যে স্যার আমরা টিডিপি করছি, এখানে স্টেটার আর রোটার কোথা থেকে আসলো? বলো।
কোথা থেকে আসলো গো? সে ট্রান্সফরমার দেখবে। ট্রান্সফরমার থেকে? স্যার স্টেটার রোটার? জেনারেটরে তো থাকবে স্যার। হ্যাঁ, জেনারেটর। তার মানে যেখানে পাওয়ার জেনারেশন হচ্ছে সেখানে কিন্তু আমাদের স্টেটার রোটার থাকবে। মানে স্টেটার রোটার কি করে ট্রান্সফরমারে থাকবে? বুঝলে? স্টেটার মধ্যে স্ট্যাটিক পার্ট আর রোটার মানে রোটেটিং। হুম। রোটেটিং পার্ট ট্রান্সফরমারে কোথায় আছে বলো? স্ট্যাটিক তো আছে, আমি মেনে নিলাম তোমার কথা। বুঝলে তো? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ। স্যার তার মানে যে জেনারেটরটা থাকে, এই যে জেনারেটরটার হচ্ছে এটা লোড অ্যাঙ্গেল আমরা বের করি। হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওই পাওয়ারটা লিখলেন যে রিসিভিং এন্ডের পাওয়ারটা ওটা কিভাবে আসবে বুঝতে পারলাম না। এটা বুঝতেও পারবে না। এটা এটা তোমাদের কি বলবো, সিলেবাসে নেই। ঠিক আছে? এটা তুমি অত সোজা নয়, এটা বিশাল বড় ডেরিভেশন এটা। ট্রান্সমিশন লাইনের পাওয়ার আমরা এইভাবে ক্যালকুলেট করি, এখন অন্তত এইভাবেই ধরে রাখো। আমি এটার কিছুই পড়াবো না, মানে এখান থেকে যা শুরু হলো ট্রান্সমিশন লাইন, ঠিক আছে? তোমাদের একদম ভেরি বেসিক আছে, শুধু প্যারামিটারগুলো আছে তোমাদের। প্যারামিটার বলতে দেখবে মডিউল 3-তে চলে যাবে, শুধু আরএলসি তার কি জিনিস, মানে ট্রান্সমিশন লাইনে রেজিস্ট্যান্সের কাজ কি, ইন্ডাক্টরের কাজ কি, ক্যাপাসিটরের কাজ কি, সেটা আমি পাওয়ারে বলে দিলাম। সামনে আরেকটু বলবো, ব্যাস এইটুকু আছে তোমাদের, এত কিছু নেই। আমি তবুও পড়িয়ে দিচ্ছি এই জায়গাটা, যাতে ছোটোখাটো অঙ্ক দিলে পারো তোমরা। জাস্ট তোমাদের যদি সেন্ডিং এন্ড ভোল্টেজ আর রিসিভিং এন্ড ভোল্টেজ দেওয়া থাকে, বা এক্সেল দেওয়া থাকে, ডেল্টা দেওয়া থাকলে পাওয়ার বের করতে পারবে। এইটুকু। এখান থেকে আমাদের ট্রান্সমিশন লাইন শুরু হলো জাস্ট। এরপরে আসছে লং ট্রান্সমিশন, শর্ট ট্রান্সমিশন, মিডিয়াম ট্রান্সমিশন, তার ক্যালকুলেশন, এবিসিডি প্যারামিটার দিয়ে ক্যালকুলেশন। ঠিক আছে? প্রচুর জিনিস আছে, প্রচুর। তো অ্যাকচুয়ালি আমরা রিসিভিং এন্ড পাওয়ার বা সেন্ডিং এন্ড পাওয়ারকে এইভাবেই ক্যালকুলেট করি। তুমি যে পাওয়ারটা ওখানে পি ক্যালকুলেট করছো, ওটা পার ফেজ পাওয়ার। মানে ওটা আমরা কি ধরে নিচ্ছি যে ওই পুরো কন্ডাক্টরটার অ্যাক্রসে কত পাওয়ার। কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো, সেন্ডিং এন্ড পাওয়ার আর রিসিভিং এন্ড পাওয়ার কি কোনোদিনও সেম হবে? বলো। না স্যার। হ্যাঁ, ড্রপ তো হবে না। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো আমরা ওখানে মানে কনসিডার করি না নর্মালি। ফর পার ফেজে আমরা বের করে নিই যে এত, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট করে সেখান থেকে বের করে নিই। কিন্তু নর্মালি যদি আমরা একটা ট্রান্সমিশন লাইনকে ক্যালকুলেট করি, তখন কিন্তু এইভাবেই আসবে পাওয়ারটা। ঠিক আছে? তো যাই হোক, এটুকু লিখে রাখো অন্তত। এইবার আমি তোমাদের সিলেবাসের টপিকে ঢুকছি। এটা হলো আমাদের বেসিক গেল অ্যাবাউট দ্য ট্রান্সমিশন লাইন অ্যান্ড অল। চলো, এটার একটা দুপাতার একটা প্রুফ আছে, এটার দুপাতার, এই পাওয়ারের। পড়বে, হায়ার স্টাডি যদি করো তখন পড়বে এগুলো, এখন দরকার নেই। চলো নেক্সট। তাহলে বলো, রেজিস্ট্যান্সের জন্য আমাদের ট্রান্সমিশন লাইনে আমরা কি পাবো, বা মানে প্যারামিটার হিসেবে যে কাজ করাচ্ছি। তাহলে ফার্স্ট একটা রিলেশন যেটা আমরা জানি সবাই, যে আর ইকুয়াল টু রো এল বাই এ, এটাকে ডিফাইন করা আছে যে আমরা যদি ট্রান্সমিশন লাইনের ক্রস সেকশন এরিয়াটাকে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু রেজিস্ট্যান্সটাকে কমানো পসিবল। তার কারণ কি, লেন্থ সবসময় কনস্ট্যান্ট হয়, কোনোদিনও আমি জায়গা চেঞ্জ করতে পারবো না, মানে কোনো একটা জায়গাকে অন্য একটা জায়গার সামনে আনতে পারবো না, লেন্থকে আমি কমাতে পারবো না। তার মানে লেন্থ আমার ফিক্সড, আমাকে যদি ইয়ে করতেই হয় তাহলে আমাকে ওই লেন্থটা ফিক্সড রাখতেই হবে। তাহলে আমাকে চেঞ্জ কি করতে হবে, এরিয়া, ক্রস সেকশন এরিয়াটাকে আমাকে কমাতে বা বাড়াতে হবে। ক্লিয়ার হলো? এই একটা প্রবলেম, এই একটা কারণ। রেজিস্ট্যান্স গেল। এবার কি, ইন্ডাকটেন্স। না, রেজিস্ট্যান্স তো এইটুকু আর একটু আছে, দাঁড়াও। এবার রেজিস্ট্যান্সের একটা রিলেশন আছে, দেখো। এটা আমি আর বলছি না, এটা সম্বন্ধে অনেক বলেছি। এল আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এ।
তাহলে লিখে নেবে নিজেরাই যে এল বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, এল কমলে রেজিস্ট্যান্স কমে। সো সেটাকে কম্পেনসেট করার জন্য লেন্থ যদি ফিক্স থাকে সেটাকে কমানোর জন্য আমাদের এরিয়া কী করতে হয়, কমাতে হয়, এরিয়াটাকে বাড়াতে হয়, মানে ক্রস সেকশন এরিয়াটাকে ইনক্রিজ করতে হয়। ব্যাস। চলো এবার রেজিস্ট্যান্সের আরেকটা আমরা ফর্মুলা জানি। দেখো ধরো একটা একটা কন্ডাক্টরকে তুমি ইনস্টল করছো, যখন ইনস্টল করছো তখন তার রেজিস্ট্যান্স ছিল R1। কি বললাম, যখন তুমি সেটাকে ইনস্টল করছো বা এর ইনিশিয়াল কন্ডিশন এটা ছিল R1, তখন তার টেম্পারেচার ছিল T1, ঠিক আছে, ডিগ্রি, T1 ডিগ্রি সেলসিয়াস। এবার একটু পরে রেজিস্ট্যান্স কি করলে তুমি ইনক্রিজ করলে বা টেম্পারেচার ইনক্রিজ করলে, তুমি টেম্পারেচারটাকে T1 থেকে T2 ইনক্রিজ করলে, তখন রেজিস্ট্যান্স কি হবে, বেড়ে যাবে। তাহলে আমরা একটা রিলেশন জানি যে R2 ইকুয়াল টু R1 ইন্টু 1 প্লাস আলফা 1 T2 মাইনাস T1। তাহলে কি বললাম, অ্যাট T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি এর রেজিস্ট্যান্স থাকে R1, তাহলে আমি যদি এটাকে ইনক্রিজ করে T2-তে আসি তাহলে রেজিস্ট্যান্সটাও বাড়বে। কতটা বাড়বে সেটার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখানে দুটো টেম্পারেচারের ডিফারেন্স 1 প্লাস এই আলফাটা হচ্ছে কি এটা জানো, টেম্পারেচার কোফিশিয়েন্ট। তাহলে কোফিশিয়েন্ট মানে কি, দেখো এই টেম্পারেচার কোফিশিয়েন্ট অলওয়েজ এটাকে এইভাবে লেখা হয় আলফা 1 ইকুয়াল টু আলফা 0 বাই 1 প্লাস আলফা 0 ইন্টু T1। তার মানে T1টা কি, ইনিশিয়াল কন্ডিশনের টেম্পারেচার, আলফা 1টা হচ্ছে, আলফা 1টা কি বলো তো, মানে আলফা 0টা কি, আলফা 0 টেম্পারেচার কোফিশিয়েন্ট অ্যাট টি ইকুয়াল টু, মানে অ্যাট 0 ডিগ্রি টেম্পারেচার যখন ছিল, এটা হচ্ছে টেম্পারেচার কোফিশিয়েন্ট, সরি অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার কোফিশিয়েন্ট কি হবে, সেটা হচ্ছে আলফা 0। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে দেখো তুমি যে যত টেম্পারেচার ইনক্রিজ করবে T2টাকে যত বাড়াবে R2 কি বাড়তেই থাকবে। তার মানে আমরা এখান থেকেই বলতে পারি যে R ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স কি হয়, বাড়ে। তাহলে আমি কি বললাম আরেকবার বলছি, জিনিসটা ভালো করে বুঝে নাও। R1 মানে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি R1 রেজিস্ট্যান্স হয়, তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রেজিস্ট্যান্স কত হবে, বেড়ে গিয়ে R2 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, R2 ইকুয়াল টু R1 ইন্টু এটা 1 প্লাস আলফা 1 T2 মাইনাস T1, এটা পুরোটা। তাহলে এখান থেকে আমরা আবার কি বলতে পারি, আলফা 1টা হচ্ছে টেম্পারেচার কোফিশিয়েন্ট। এবার আলফা 1-এর যদি ভ্যালু বের করতে চাও, সেটা হচ্ছে কীভাবে বের করি আমরা, আলফা 0 প্লাস আলফা 0 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা 0 ইন্টু T1। T1 তো তুমি জানো অ্যাট ইনিশিয়াল কন্ডিশন টেম্পারেচার, আমি একটা সার্টেন টেম্পারেচার ধরে নিচ্ছি এখানে 10, 20, 30 কত টেম্পারেচারে তুমি বসাচ্ছ ফার্স্ট টাইম, ঠিক আছে, সেটা ইন্টু আলফা 0 হচ্ছে এটাও একটা কোফিশিয়েন্ট, কখনকার কোফিশিয়েন্ট, অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর টেম্পারেচার কত হবে সেটা। তো এই হচ্ছে অল অ্যাবাউট রেজিস্ট্যান্স সম্বন্ধে ধারণা ফর ট্রান্সমিশন লাইন। মানে ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স কিসের কিসের ওপর ডিপেন্ড করে
সেটা আমরা লিখেছি। তাহলে বলো ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স কিসের কিসের ওপর ডিপেন্ড করে মেইনলি? কতগুলো ফ্যাক্টরসের ওপর? বলো গো। স্যার ক্রস সেকশনাল এরিয়া, স্যার টেম্পারেচার, আর লেন্থ। and এক্স্যাক্টলি। ওকে, এইবার দেখো নেক্সট নেক্সট হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, what is the property of inductor? What is the property of inductor? Tell me. ইন্ডাক্টরের প্রপার্টি কি? It is opposes the instant change of কি কারেন্ট or ভোল্টেজ? কারেন্ট। এক্স্যাক্টলি। তাহলে ইটস opposes the instant change of current it store the কি করে store the energy in the form of magnetic field. Energy এগুলো সবাই জানো তো, এই দুটো জিনিস যেটা বললাম। ইন্ডাক্টর কি করে? ইনস্ট্যান্ট চেঞ্জ অফ কারেন্ট ফ্লোকে বাধা দেয়। মানে ধরো এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্টটা হট করে চেঞ্জ হয়ে যাবে, মানে এইরকম ধরনের বলতে পারো। যদি দেখো যে ধরো একটা কনস্ট্যান্ট কারেন্ট তুমি অ্যাপ্লাই করলে, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ফট করে তুমি 10 ভোল্ট কারেন্ট অ্যাপ্লাই করলে, কিন্তু ইন্ডাক্টর কি করবে? একটা ট্রানজিয়েন্ট পিরিয়ড নেবে। ট্রানজিয়েন্ট পড়েছিলে? ট্রানজিয়েন্ট সবাই পড়েছো? কি ছিল বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইরকম ভাবে ট্রানজিয়েন্ট কার্ভটা নেবে, তারপর স্টেডি স্টেট কন্ডিশনে যাবে। তার মানে ইন্ডাক্টরটা যখনই তুমি ওকে কারেন্ট সাপ্লাই দেবে, ও আগে চার্জ হতে থাকবে নিজে, ওই চার্জটা কি আস্তে আস্তে হবে। একটা ব্যাটারিকে যখন তুমি চার্জে বসাও, বসানোর সঙ্গে সঙ্গে ফুল চার্জ হয়ে যায়? সময় নেয়। সেই রকমই কি ইন্ডাক্টর কি করে? আস্তে আস্তে চার্জ হয়, একটু সময় নেয়। তো এই টাইমটাকে আমরা কি বলি? ট্রানজিয়েন্ট পিরিয়ড। ট্রানজিয়েন্ট কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রানজিয়েন্ট? টেম্পোরারি। টেম্পোরারি পিরিয়ড, খুব অল্প সময়ের জন্য হয়, ফুল চার্জ হয়ে যায়। ঠিক আছে, এবার যখন আমরা একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবো, ইন্ডাক্টরের ওখানে কি হয়? ফ্লাক্স ক্রিয়েট হয়। এটা জানো কি? একটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করালেই ফ্লাক্স ক্রিয়েট হয়। আর হ্যাঁ স্যার। আর এই ফ্লাক্সটা যখনই কন্ডাক্টরের সাথে লিঙ্ক করবে, তখনই ওটাকে কি বলি আমরা? ফ্লাক্স লিঙ্কেজ, তাই না? এটা তো কন্ডাক্টর, আলটিমেট তো এটা কন্ডাক্টর, আর এখানে কি হবে? ফ্লাক্স তৈরি হবে এইভাবে ইন্ডাক্টরের মধ্যে। আবার এই ফ্লাক্সটা যখনই এই কন্ডাক্টরের মধ্যে কন্ডাক্টরকে কাট করবে বা কন্ডাক্টরের সাথে লিঙ্ক করবে, তখনই এখানে কি তৈরি হবে? ফ্লাক্স লিঙ্কেজ তৈরি হবে, মানে সাই সাই। তাহলে এটাকেই বলি আমরা ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে যদি এখান থেকে আই কারেন্ট ফ্লো করানো হয় এবং ফ্লাক্স লিঙ্কেজ যদি ফাই হয়, তাহলে এল ইকুয়াল টু কি লেখা যায় বলো? ইন্ডাক্টর ভ্যালু ইকুয়াল টু ফাই বাই আই। সব ভুলে গেছো তোমরা। ফাই বাই আই লেখা যায়, ফ্লাক্স লিঙ্কেজ ডিভাইডেড বাই কারেন্ট ইন অ্যাম্পিয়ার। বলো।
লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, এইটুকু জানলেই হবে, আর বেশি জানতে হবে না ইন্ডাক্টর সম্বন্ধে। এবার ক্যাপাসিটার সম্বন্ধে, ক্যাপাসিটার ক্যাপাসিটারের প্রপার্টি কি বলো? চার্জ স্টোরড ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, চার্জ স্টোর করে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। আর কি করে? ইট অপোজেস দ্য ইনস্ট্যান্ট চেঞ্জ অফ ভোল্টেজ। হ্যাঁ, it opposes the instant চেঞ্জ অফ ভোল্টেজ। তার মানে একটা ক্যাপাসিটারের একটা যদি তুমি ভোল্টেজ লাগিয়ে দাও বা একটা ব্যাটারিকে লাগিয়ে দাও, ক্যাপাসিটারটা সঙ্গে সঙ্গে তার একরজে হাই ভোল্টেজ দেখাবে না, আস্তে আস্তে ইনক্রিজ করবে। ধরো এটা একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির সামনে এটা ধরো একটা ক্যাপাসিটারকে লাগিয়ে দিয়েছো, তাহলে আলটিমেট ডিসিতে ক্যাপাসিটারের কোনো কাজ নেই, এটা ব্যাটারি না নিয়ে একটা এসি সাপ্লাই নাও, তাহলে কি হবে? এর একরজে তুমি প্রথমে ট্রানজিয়েন্ট ওয়েভ পাবে, তারপর সেটা কি স্যাচুরেশনে যাবে। প্রথমে একটা ট্রানজিয়েন্ট ওয়েভ পাবে। ঠিক আছে? আর নেক্সট কি বলবো আমরা? স্টোর দ্য চার্জ in the form of electric field। আমি পরের দিন সব ধরবো, হ্যাঁ, পড়ে আসবে কিন্তু, টিডিপি সবাই পড়বে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এটা। ইলেকট্রিক্যালে কোর পেপার, পাওয়ার সিস্টেম আর মেশিন, ঠিক আছে? বাকি সাবজেক্টের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আর দুদিন পড়ালে শেষ, তারপর উইকে দুদিন করে তোমাদের টিডিপি আর মেশিন উইকে দুদিন করে হবে, আর বাকি দিন ওই দুটো সাবজেক্ট অল্টারনেট করব। কি বললাম বুঝলে তো? এটা কমন থাকবে প্রতি উইকে, মেশিন আর টিডিপিটা কমন থাকবে, আর বাকি দুটো সাবজেক্ট 3 দিন করে আর একদিন করে পড়াবো, ঠিক আছে? এবার দেখো ক্যাপাসিটার। এবার ক্যাপাসিটারের একটা রিলেশন দেখো, ক্যাপাসিটারের একটা রিলেশন। ক্যাপাসিটার কি করে ফর্ম করা হয় জানো কি? ট্রান্সমিশন লাইনে কি করে ক্যাপাসিটার ফর্ম করে? আগে নর্মালি একটা ক্যাপাসিটার ফর্ম করে কি করে বলো? দুটো কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে, তো তাদের মধ্যে যে ডাইইলেকট্রিক মিডিয়াম যদি তার মাঝখানে থাকে, তাহলে স্যার ক্যাপাসিটর ফর্ম করে। সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করলে হবে না স্যার, ডিফারেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতে হবে। এক্স্যাক্টলি। তার মানে নর্মালি যেগুলো আমরা ক্যাপাসিটার বানাই, যেগুলো আমরা তৈরি করি নিজেরা, সেটা কি করি? দুটো কন্ডাক্টর নেই, একটা এখানে পজিটিভ প্লেট মানে অ্যানোড প্লেট লাগাই, আর একটা ক্যাথোড প্লেট, তাই না? তার মানে কি ডিফারেন্ট তৈরি হয়ে গেল। আর মাঝে কি দেই? ইনসুলেটর। তাহলেও একটা ক্যাপাসিটার হয়। আবার যদি দুটো কন্ডাক্টরের মাঝে, যদি দুটো কন্ডাক্টর সামথিং ডিফারেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট হলেই হলো, একদম সেম কোনোদিনই হবে না, কিছু না কিছু ডিফারেন্ট থাকবেই দুটোর মধ্যে। তাহলে ডিফারেন্ট যখনই ক্রিয়েট হবে, তার মানে একটা বেশি একটা কম, আলটিমেট পজিটিভ বেশি নেগেটিভ কম, একই জিনিস। সেই রকমই ট্রান্সমিশন লাইনে ধরো পরপর 3টে ট্রান্সমিশন লাইন পাস হচ্ছে, তাহলে দুটোর মধ্যে কিছু পরিমাণ তো ভোল্টেজ ডিফারেন্স থাকবেই, তাই না? সো তার জন্যই কি হচ্ছে, এই মাঝে ক্যাপাসিটার ফর্ম করে। আগের দিন স্ট্রিং এফিসিয়েন্সিতে দেখালাম না দুটো কন্ডাক্টরের মধ্যে কি করে ক্যাপাসিটার ফর্ম হয়? বলো, ভুলে গেছো? হ্যাঁ স্যার, মনে আছে স্যার। হ্যাঁ,
তাহলে দুটো কন্ডাক্টরকে যখন আমি পাস করছি একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে, দুটো কন্ডাক্টরকে যখন আমি পাস করাচ্ছি, এবার এখানে কি পরপর আরো কন্ডাক্টর থাকে এরকম? এবার এদের মধ্যে কি তৈরি হয়? ক্যাপাসিটেন্স ফর্ম করে দুটো ডিফারেন্ট ভ্যালুর জন্য। এটাই তার মানে ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স তৈরি হয়, তার একটা ফর্মুলা হচ্ছে কিউ, সি ইকুয়াল টু কিউ বাই ভি, ক্যাপাসিটেন্স ইকুয়াল টু চার্জ বাই ভোল্টেজ, ক্যাপাসিটেন্স ইকুয়াল টু চার্জ বাই ভোল্টেজ। তাহলে এর ইউনিট কি বলা যায় বলো? ক্যাপাসিটেন্সের ইউনিট ফ্যারাড বাদে আর কি বলা যায়? চার্জের ইউনিট কি? কুলম্ব পার ভোল্ট বলা যায়? কুলম পার ভোল্ট। এক্স্যাক্টলি, কুলম্ব পার ভোল্টও বলতে পারি আমরা। তাহলে সবাই মনে রাখবে এই ফর্মুলাটা, কিউ ইকুয়াল সি ইকুয়াল টু কিউ বাই ভি। ক্যাপাসিটার কি করে ফর্ম করি? দুটো ডিফারেন্ট মানে কারেন্ট রেটিংয়ের যদি আমরা কন্ডাক্টরকে পাশাপাশি রাখি, তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্ট, মাঝে কি ইনসুলেটর তো আছে না, এয়ার মিডিয়াম মানে ইনসুলেটর, তার মানে কি মাঝে একটা ক্যাপাসিটার ফর্ম করবে। তার মানে যে কোনো ইনসুলেটরের দুদিকে যদি আমি ডিফারেন্ট ভ্যালুর দুটো প্লেটকে লাগিয়ে দিই, ডিফারেন্ট ভোল্টেজ বা ডিফারেন্ট কারেন্টের যদি দুটো প্লেটকে আমি লাগিয়ে দেই, অ্যাট দ্যাট টাইম মোট কথা ভোল্টেজের পোটেনশিয়াল ডিফারেন্স যদি ক্রিয়েট হয়ে যায় আর মাঝে যদি ইনসুলেটর থাকে, তাহলেই কিন্তু আমাদের ক্যাপাসিটার ফর্ম করে যায়। বোঝা গেল? বলো মুস্তাফিজুর, বুঝলে? হ্যাঁ স্যার। হুম। বাকিদের আর শেখার ইচ্ছা নেই, ধরে বেঁধে আনতে হচ্ছে। চলো, এত সুন্দর ক্লাস মিস করলে, হ্যাঁ ওরা মিস করলো। চলো এবার আমরা দেখব স্কিন এফেক্ট কি। বলো স্কিন এফেক্ট কি বলো? শুনেছো বা কলেজে পড়িয়েছে বা কোথাও দেখেছো? বলো। স্যার আপনি বলেছিলেন তো স্যার স্কিন এফেক্ট? আজকে একদম ভালো করে বলবো আরো। তখন তো আমরা জাস্ট সিলেবাসের বাইরে, মানে তখন তো টপিকে পড়ার কথা ছিল না, জাস্ট তোমরা জিজ্ঞাসা করছিলে মানে আমি হয়তো তাই বলেছিলাম। বলো। স্যার অ্যাডভান্সের ডিসঅ্যাডভান্টেজে বলেছিলেন এসিএফডিসি। ও যাই হোক, আজকে একদম ইলাবোরেটলি বলবো, আরো অনেক কিছু বলার আছে। তো কি বলেছিলাম বলো, স্কিন এফেক্ট কি? স্যার মানে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, মানে সারফেসের উপর দিয়ে কারেন্ট ফ্লো করে ম্যাক্সিমাম কারেন্ট ইলেকট্রিক ফিল্ডের কারণে, হুম, এটাই হচ্ছে স্যার স্কিন এফেক্ট। একদম। ইলেকট্রিক ফিল্ডের কারণে বলতে ঠিক মানে এটা টেন্ডেন্সি অফ এসি, এসি অনলি একটা কন্ডাক্টরের সারফেস দিয়ে ফ্লো করে। কি বললাম বুঝলে? অনলি এসি একটা কন্ডাক্টরের সারফেস দিয়ে ফ্লো করে। তাহলে লেখো, ডেফিনেশনটা লেখো, এটা হচ্ছে প্রপার ডেফিনেশন। The tendency of alternating current to concentrated to concentrated near the surface of conductor is known as skin effect. তাহলে স্কিন এফেক্ট কি বোঝা গেল? দ্য টেন্ডেন্সি অফ অল্টারনেটিং কারেন্টের এটা টেন্ডেন্সি টু কনসেন্ট্রেটেড, কোথায় কনসেন্ট্রেট হয়? নিয়ার দ্য
সারফেস অফ কন্ডাক্টর, কন্ডাক্টরের সারফেসে কনসেন্ট্রেটেড হয়, তার মানে জমা হয়। ইট নোন অ্যাজ স্কিন এফেক্ট। তার মানে মনে রাখবে যে এটা যদি আমাদের ট্রান্সমিশন লাইন হয়, এসি সবসময় এই সারফেস মানে গা বেয়ে চলে, গা বেয়ে, শরীর বেয়ে, বুঝতে পারলে? শরীরটা বেয়ে এভাবে চলে। এটা কিন্তু প্রপার ডায়াগ্রাম নয়, আমি জাস্ট বোঝালাম তোমাদের, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু স্কিন এফেক্ট। এবার তার মানে কন্ডাক্টরের সারফেস মানে এটা যদি কন্ডাক্টরের ক্রস সেকশন হয়, কন্ডাক্টরের এই এরিয়াগুলোতে আমরা এসি পাবো, মিডিলে পাবো না। তাহলে প্রবলেম কি কি হতে পারে বলো? তাহলে আলটিমেট কি কন্ডাক্টরের ডায়ামিটার কতটা হলো, এইটুকু থাকছে না আর। তাহলে আলটিমেট কন্ডাক্টরটা কি কন্ডাক্টর হয়ে গেল? হলো কন্ডাক্টর। কারেন্ট যদি ফ্লো না করে তাহলে এই জায়গাটা তো ওয়েস্ট, এই জায়গাটা তো ওয়েস্ট, আলটিমেট তো এটা কোনো কাজে লাগছে না, বেকার আছে ভেতরের মোটা জায়গাটা। তাহলে কি হলো? তাহলে মোট টোটাল ক্রস সেকশন এরিয়া কি হলো? ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো বলো? অ্যাকচুয়াল ডিক্রিজ হলো। অ্যাকচুয়াল ওয়ার্কিং ক্রস সেকশন এরিয়া কি হলো? ডিক্রিজ হলো। তাহলে ক্রস সেকশন এরিয়া ডিক্রিজ হলে কি হবে? রেজিস্ট্যান্স কি হবে? বেড়ে যাবে। আর যদি রেজিস্ট্যান্স বেড়ে যায়, কারেন্ট কারেন্ট কমে যাবে। কমে যাবে। কারেন্ট কমে যাবে। তাহলে স্কিন এফেক্টের প্রবলেমটা কি বুঝতে পারলে? মেন প্রবলেমটা অ্যাকচুয়াল ডায়ামিটার অফ এ কন্ডাক্টর। কন্ডাক্টর কি সত্যি কি এটা ভেতর থেকে বাদ হয়ে গেল? না, ওয়ার্কিং এরিয়া কমে গেল, কাজ করার জায়গা, কাজ করার জায়গাটা কি হয়ে গেল? কমে গেল। তাহলে কাজ করার জায়গাটা যদি কমে যায় তার মানে কি কারেন্ট তো সারফেস দিয়ে ফ্লো করছে, মিডিলটা কোনো কাজে লাগছে না। তার মানে অ্যাকচুয়াল ওয়ার্কিং এরিয়া কোথায়? তার বডি মানে তার ইয়ের চারদিকটা, বডির চারদিকটা। তাহলে এই যে এই প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ভালো করে দেখে অবজার্ভ করে আমাকে বলো কোথায় প্রবলেম আছে। সার্ভিস দিয়ে কেন প্রবাহিত হয়, মিডিল দিয়ে কেন হয় না? এই টেন্ডেন্সি বলে দিয়েছে না, এটা এটা কোনো কারণ নেই। কি বললাম বুঝলে? এটা ওর প্রবণতা। ও হ্যাঁ, হ্যাঁ, বলো আর কি আর 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 কি কোশ্চেন আছে এখান থেকে আগে বলো। স্যার বলো। কন্ডাক্টরের মাঝে কি স্যার ওখানে কি কোনো আলাদা কম্পোনেন্ট থাকে? না, সেম কম্পোনেন্ট। ধরো অ্যালুমিনিয়াম দিয়ে বানিয়েছো, এটা পুরোটাই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামই থাকবে। ঠিক আছে। হুম, আর কেন কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন নেই। তাহলে প্রবলেমটা কি হবে স্কিন এফেক্টের জন্য, বুঝতে পারছো সবাই? এবার আমরা দেখব দ্য স্কিন এফেক্ট ডিপেন্ড অন দ্য ফলোয়িং ফ্যাক্টর। সবাই লিখছো তো এগুলো, মানে খাতায় নোট করছো তো? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ, নাহলে কিন্তু প্রবলেমে পড়বে। আমি সব লিখে দিচ্ছি। আপন দ্য ফলোয়িং ফ্যাক্টর, তাহলে কি কি ফ্যাক্টরসের ওপর আমাদের স্কিন এফেক্টটা ডিপেন্ড করে? ফার্স্ট হচ্ছে দেখো 1 নম্বর, নেচার অফ ম্যাটেরিয়াল। নেচার অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা কেমন তার উপর ডিপেন্ড করে। 2 নম্বর হচ্ছে ডায়ামিটার অফ ওয়্যার। আমাকে এটা একটু বলতে পারবে? ডায়ামিটার ইনক্রিজ হলে স্কিন এফেক্ট কি এফেক্ট করবে? স্কিন এফেক্ট বাড়বে না কমবে? তাহলে দেখো, যদি এই ডায়ামিটারটা যদি ইনক্রিজ হয় তাহলে হ্যাঁ, স্যার ইলেকট্রিক ফিল্ডটা কম হবে, আর ইলেকট্রিক ফিল্ড কম হলে স্যার স্কিন এফেক্ট কম হবে। ইলেকট্রিক ফিল্ড কি করে কম হবে বুঝলাম না আমি।
স্যার মানে একটা রিলেশন আছে তো, মানে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু রো এল বাই 2 পাই এপসিলন 0 আর। কম হলে হ্যাঁ, তাহলে স্যার ডায়ামিটার বেড়ে গেলে স্যার ইলেকট্রিক ফিল্ডটা কম হবে। ইলেকট্রিক ফিল্ড কম হলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে স্কিন এফেক্টের সম্পর্ক কি? ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড হ্যাঁ বেশি স্যার, হবে, যত ডায়ামিটার কম হলে। বেশি পরিমাণ ইলেকট্রিক প্রবাহিত হ্যাঁ, হবে, skin ইলেকট্রিক ফিল্ড বেশি হলে স্যার স্কিন এফেক্ট। বাড়বে। দেখো, কোনো জিনিসকে হ্যাঁ স্যার, জটিলভাবে যত ভাবতে, পরিমাণে ইলেকট্রিক বেশি প্রবাহিত হবে তত স্কিন ইফেক্ট বাড়বে। হ্যাঁ, তাহলে না, আমি তোমাদেরকে কি বলছি, কোনো জিনিসকে এতটা জটিলে ভাবতে যাবে না, ঠিক আছে? দেখো সুজয়, একদম নর্মালি আমি ভাববো জিনিসটাকে। দেখো, এই যে ডায়ামিটার আছে, এই ডায়ামিটারটাকে যদি আমি ইনক্রিজ করি, কি হবে দেখো না, আমি যদি ইনক্রিজ করি, তাহলে কারেন্ট তো সেই এই সারফেস দিয়েই ফ্লো করবে, কি বলো? করবে না? সারফেস দিয়ে ফ্লো, এসি তো সেই এই দিক হ্যাঁ স্যার, দিয়েই কিন্তু ফ্লো স্যার করবে, কারেন্টটা তখন বেশি পরিমাণে ফ্লো করছে। পরিমাণ বাড়বে না। তুমি যতটুকু দিয়েছো অতটুকু কি বেড়ে গেল, ভেতরের ওয়ার্কিং এরিয়া কি হয়ে গেল, কমে গেল। বেড়ে গেল। মানে ভেতরের এই জায়গাটা কি হলো, যেটা কাজে লাগছে না সেই জায়গাটা বেড়ে গেল, সেটা ইনক্রিজ করলো। সেটা ইনক্রিজ করলো। এবার এটা যত ইনক্রিজ করবে, এই ভেতরের পোর্শনটা যত ইনক্রিজ করবে, তাহলে কি প্রবলেম হবে আমাদের? ক্রস সেকশন এরিয়াটা কি হয়ে যাচ্ছে, ওয়ার্কিং এরিয়া যেটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে সেটা কমে যাচ্ছে। কি বললাম বুঝলে? যেটা অ্যাকচুয়াল ডায়ামিটার হওয়া দরকার, মানে কারেন্ট পাসিং এর জন্য যে ডায়ামিটার, সেটা তো কমে যাচ্ছে, কারণ এই এরিয়া দিয়ে তো কোনো কারেন্টই পাস হচ্ছে না, এই এরিয়া দিয়ে কোনো কারেন্ট পাস হচ্ছে না, কারেন্ট শুধু এই সারফেস দিয়ে পাস হচ্ছে। তাহলে কি এটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এটা কমে গেলে কারেন্ট আরও আমাদের কি হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কারেন্ট ফ্লো কি হবে, কমে যাবে। যত আমি ছোট ডায়ামিটারের ইয়ে নেব, ছোট মানে ডায়ামিটারের কন্ডাক্টর নেব, তত কি হবে, কারেন্ট পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়েই পাস হবে। আর পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস হয়, তবেই কি হবে, এফিশিয়েন্ট হবে না জিনিসটা, তাই না? একটা এফিসিয়েন্সি বলতে ব্যাপার আছে। তুমি এত মোটা তার নিলে, তারের ভেতরটা কাজেই লাগছে না, শুধু বাইরেটা দিয়ে পাস হচ্ছে, তাহলে আলটিমেট এফিসিয়েন্সি হলো না। তার মানে তোমরা তখন আমাকে বলতে পারো যে স্যার, আমরা কেন সলিড কন্ডাক্টর নিচ্ছি, কেন আমরা হলো কন্ডাক্টর নিচ্ছি না, তাই না? কারণ ভেতর দিয়ে তো যাচ্ছেই না, আমরা হলো কন্ডাক্টর নেব। বলো, কোশ্চেন হতে পারে তো নাকি? হলো মানে কি, এই ধরনের কন্ডাক্টর নেব স্যার আমরা, ফাঁকা। ফাঁপা কন্ডাক্টর নেব, হ্যাঁ, ভেতরটা কি থাকবে, কিছু থাকবে না। স্যার আমরা কেন এরকম নিচ্ছি না, বলতে পারবে কেন নিচ্ছি না, সলিড কন্ডাক্টর নিচ্ছি কেন? স্যার কন্ডাক্টরটা হ্যাঁ, ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে যাবে, তার মানে ইলাস্টিসিটি অফ দিস কন্ডাক্টর ইজ লেস। তার মানে হলো কন্ডাক্টরের ইলাস্টিসিটি কিন্তু অনেক কম, ঠিক আছে? ইলাস্টিসিটি কম হলে হবে কি, প্রবলেম কি হবে? এই পয়েন্টটা পড়িয়েছিলেন স্যার এর আগে। পড়িয়েছি তাই না? হ্যাঁ, তাই স্যার মনে আছে। হ্যাঁ, ইলাস্টিসিটি কমে যাবে, ভেঙে যাবে তারটা। এবার ফ্রিকোয়েন্সির সঙ্গে এটা সম্পর্ক কি বলো? কেটে গেল নাকি গো? না, না স্যার, না। টুম করে একটা শব্দ হলো, আমি বললাম কেটে গেল না। বলো, ফ্রিকোয়েন্সির সঙ্গে কি সম্পর্ক? ফ্রিকোয়েন্সি যদি বাড়ে কি হবে? ফ্রিকোয়েন্সি বাড়লে আমাদের কিন্তু স্কিন এফেক্ট বাড়বে, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে স্কিন এফেক্টের সম্পর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল, ডায়ামিটারের সঙ্গে স্কিন এফেক্টের সম্পর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার আমাকে বলো যে আর কিছু দরকার নেই, না দরকার নেই। বলছে স্কিন এফেক্ট নেগলিজিবল হবে, মানে খুব কম হবে যদি, এটা লিখে নাও, স্কিন এফেক্ট ইজ নেগলিজিবল skin effect is negligible
when the supply frequency is low, কত 50 হার্জের থেকে কম, and diameter and conductor diameter is small and কতটা স্মল হবে, যদি কন্ডাক্টর ডায়ামিটার ইজ স্মল, যদি 1 সেন্টিমিটারেরও কম হয়। তার মানে 1 সেন্টিমিটার কম ডায়ামিটার এবং 50 হার্জের থেকে কম যদি হয় ফ্রিকোয়েন্সি হয়, তাহলে স্কিন এফেক্ট আমরা কি বলতে পারি? নেই, নেই বললেই চলে। হ্যাঁ, একদম। তাহলে এই রেটিংটা মনে থাকবে তো? লিখে রাখো সবাই, শর্ট কোশ্চেনে আসতে পারে। এমসিকিউ তোমাদের যদি এক্সাম যদি এমসিকিউতে হয় তাহলে কিন্তু এগুলো প্রচুর দরকার। চলো, স্কিন এফেক্ট দেখলে, এবার আমরা দেখব প্রক্সিমিটি এফেক্ট কি আর ফেরান্টি এফেক্ট কি। হোয়াট ইজ প্রক্সিমিটি এফেক্ট অ্যান্ড হোয়াট ইজ ফেরান্টি এফেক্ট। তাহলে প্রক্সিমিটি এফেক্ট কি বলতে পারবে কেউ? হোয়াট ইজ প্রক্সিমিটি এফেক্ট? বলো। দেখো, প্রক্সিমিটি এফেক্ট কি ভালো করে বুঝবে। হ্যাঁ, দুটো কন্ডাক্টরের মানে মোর দ্যান ওয়ান কন্ডাক্টরের জন্য এটা এফেক্টেড। তাহলে এটা হওয়ার জন্য কি লাগবে? কন্ডিশন হচ্ছে মোর দ্যান ওয়ান কন্ডাক্টর। একের বেশি যদি কন্ডাক্টর থাকে তাহলে প্রক্সিমিটি এফেক্ট হয়। আর কি, এটা দুটো কেস আছে, টু কেস, দুটো কেসের জন্য প্রক্সিমিটি এফেক্ট হতে পারে। ফার্স্ট কেস হচ্ছে কেস 1। ধরে নাও যদি দুটো কন্ডাক্টরের মধ্যে দিয়ে সেম ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে, অ্যাট দ্যাট টাইম প্রক্সিমিটি এফেক্ট হবে। আবার দুটো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কেস 2 যদি ডিফারেন্ট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে, তখনও কি হবে? আমাদের প্রক্সিমিটি এফেক্ট হবে। কথাটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমাকে বলো, যদি এটা একটা কন্ডাক্টর হয়, দেখো এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে সেম ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, তার মানে ধরো এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, তাহলে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে, মানে ফ্লাক্সটা তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড বলবো না, ম্যাগনেটিক ফিল্ড বলি, যে ফ্লাক্সটা তৈরি হবে সেটাও কি হবে? এই ডাইরেকশনে হবে, তাই না অনিমেষ? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। হ্যাঁ, আবার দেখো, এটা অ্যাকচুয়ালি একদিকে কারেন্টটা এইদিকে ফ্লো করছে, তাহলে কারেন্ট যদি এইদিকে ফ্লো করে, মানে কারেন্ট ধরে নাও এখানে এন্টার করছে, এই যে ডাইরেকশন, এই হলুদ ওয়্যারটা, হলুদ যে ডাইরেকশনটা দিয়েছি এটাও কিন্তু ফ্লাক্সেরই ডাইরেকশন, ঠিক আছে? তাহলে দেখো এইখানে এসে কি হবে? এইখানে এসে এই ডাইরেকশনে ফ্লো করছে, এটা এই ডাইরেকশনে ফ্লো করছে। এইখানে আমি একটা জিনিস ভুলে গেছি গো, দেখো এটা এখানে উল্টো দিকে হবে না? কিছু বলছো না কেন? দেখে দেখেও কি বললাম বুঝলে? দেখো তো, জুম করে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। এখানে উল্টো দিকে ডাইরেকশন হবে তো, তাহলে আমার ভুল হচ্ছে বলবে তো? তাহলে দেখো, যদি হয়
তাহলে এখানে যদি আমরা টোটাল ফ্লাক্সটা ক্যালকুলেট করি, যদি ধরি এটাকে ফাই 2, আর এখানকার যদি টোটাল ফ্লাক্সটা দেখি, যদি ফাই 1 ধরি, তাহলে দেখো তো ফাই 1 আর ফাই 2 এর মধ্যে কে বড় হবে? বলো হে বৎস, বলো। হাই 1। ফাই 1। তার কারণ হচ্ছে এখানকার ফ্লাক্সকে এই উল্টো দিকের ফ্লাক্স কিছু পরিমাণ কি করবে? অপোজ করবে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ফাই 1 ইজ মোর দ্যান ফাই 2, ফাই 2 থেকে এটা বড়। তাহলে দেখো আমরা একটা রিলেশন জানি যে L1 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফাই 1। ইন্ডাকটিভ ভ্যালুটা ডিপেন্ড করে ফাই 1 এর ওপর। তাহলে এটা বাড়লে, সরি, ফাই 1 বাড়লে এটাও বাড়বে। এবার আবার যদি ফাই 1 কমে যায় এটাও কমবে। তারপরে রিলেশনটা এক্সেল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, বা এটা জানো তো, এক্সেল ইকুয়াল টু 2 পাই এফ এল, এটা 1 দিয়ে লিখি। তাহলে L1 বাড়লে কি হবে? এক্সেল কি হবে? বাড়বে না? আর এটা কমলে এটাও কমবে। পেলাম। তার মানে আমি একটা জিনিস নিয়ে চলি, চলো, এটা বাড়ছে, L1 বাড়লো, L1 যদি বাড়ে এক্সেল বাড়লো। এবার এক্সেল বাড়লে প্রবলেম কোথায় বলো? এক্সেল বাড়লো, তাহলে এক্সেল বাড়লে প্রবলেম কোথায়? Z1 কি হবে? JX1, বা এটা L1, JXL1। তাহলে এটা যদি বাড়ে এটা কমে যাবে, তাই না? কি বলো? বলো কি হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো, হ্যাঁ? এটা না এটা স্যার, এটা অনুবাদ কমে করছি যাবে, স্যার, বাড়বে। এটাও বাড়বে। হ্যাঁ সেটা বলো। তাহলে বলছো কমে যাবে, আমি উল্টো বললাম, তোমরা হ্যাঁ স্যার বলে দিলে। হ্যাঁ, তার মানে দেখো এটা পজিটিভ আছে না, এখানে পজিটিভ সাইন আছে। তাহলে এটা যদি বাড়ে এটাও বাড়বে। তাহলে জেড বাড়লে এবার কারেন্ট ইকুয়াল টু কি? V/Z1। তাহলে এটা যদি বাড়ে কারেন্ট কি হবে? কমে যাবে, তাই না? Am I right or wrong? Tell me. হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। তার মানে এখানে ফ্লাক্স বেশি, যদি ফ্লাক্স এখানে বেশি হয় কারেন্ট কি হবে? কমে যাচ্ছে না এই জায়গাটায়? তার মানে এটা যদি একটা কন্ডাক্টর হয়, এই যে এই ফেজটায় কারেন্ট কি হচ্ছে? লেস কারেন্ট। লেস কারেন্ট ফ্লো করছে। সেই রকমভাবে দুটো কন্ডাক্টরকে পাশাপাশি রাখলে এখানেও কারেন্ট কি হবে? কম ফ্লো করবে। কেন কম হচ্ছে বোঝা গেল? তার মানে এখানে আলটিমেট কি বেড়ে যাচ্ছে? ফ্লাক্স বেড়ে যাচ্ছে। মানে ফ্লাক্স বেড়ে যাচ্ছে, তার মানে কারেন্ট কি হচ্ছে? একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইউনিফর্মলি পাস হচ্ছে না। মানে সম্পূর্ণ সারফেস দিয়ে পাস হোক ঠিক আছে, কিন্তু তবুও কি হচ্ছে? একটা সারফেসে কারেন্ট বেশি হচ্ছে আর একটা সারফেসে কম হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে? তাহলে এখানে কারেন্ট লেস, তার মানে এখানে কি হচ্ছে? কারেন্ট বেশি হচ্ছে। এই জায়গাটায় হাই কারেন্ট পাস হচ্ছে এটা দিয়ে, এইটুকু জায়গা দিয়ে হাই কারেন্ট পাস হচ্ছে এই সারফেস এরিয়া দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে? হাই কারেন্ট হচ্ছে। লেস, এখানে লেস কি বলো? লেস ফ্লাক্স। এখানে ফ্লাক্স লেস, তার মানে একটাই কন্ডাক্টর, কন্ডাক্টরের এক প্রান্তে কারেন্ট বেশি, আরেক প্রান্তে কি বেশি? ফ্লাক্স বেশি। তো এই যে আনইউনিফর্ম কারেন্ট ফ্লো, এটাকেই বলা হয় প্রক্সিমিটি এফেক্ট। এটাকেই বলা হয় প্রক্সিমিটি এফেক্ট। আগে বলো কার কি ডাউট আছে, বলো বলো সুজয়। নেই স্যার কোনো ডাউট। ক্লিয়ার তো একদম? হ্যাঁ স্যার। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ক্লিয়ার। ওকে, এবার তাহলে এটা যদি উল্টোটা হয় তাহলে কি হবে তোমরা বলো এবার। যদি এটা হয় কেস 2, ফ্লাক্সের একই ডাইরেকশনে ফ্লো হবে।
হ্যাঁ, তার মানে ধরো এইদিকে এটা আর এইদিকে এটা যদি হয় তাহলে একটা সময় পরে আলটিমেট এখান থেকে একই ডাইরেকশনে, তার মানে কি ফ্লাক্স এখান থেকে যা ফ্লো করবে সব একই ডাইরেকশনে, তাহলে এখানকার ফ্লাক্স ফাই টু তখন কি হবে, ফাই ওয়ানের থেকে বেশি হবে। তাহলে ফাই টু যদি ফাই ওয়ানের থাকে তাহলে ফ্লাক্স এখানে বেশি হলে এখানে কারেন্ট কি হবে বলো, কম পাবো না, কারেন্ট কম পাবো, তাই তো দেখলাম আমরা, এই যে এখানে তো তাই দেখলাম যে ফ্লাক্স বেশি হলে কারেন্ট কম হচ্ছে। কিন্তু ইয়েতে কি দেখেছিলে, ডিসি মোটরে কি দেখেছিলে, ফ্লাক্সের সঙ্গে কারেন্টের কি সম্পর্ক ছিল, ছিল না? কি গো বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এই সিম্পল বলছি। এটা কিন্তু ডিসি মোটর নয়। দেখো আমি কিন্তু যুক্তি দিয়েছি, তোমাদের যুক্তি দেয়নি বলতে পারবে যে স্যার আপনি যুক্তি দেননি? আমি পুরোটাই বুঝিয়েছি, কোথাও কোথাও বলতে পারবে যে এখানে নেই? এটাই হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, কারেন্ট ডেনসিটি নিয়ে কথা হচ্ছে, কারেন্ট ফ্লোর কোনো ব্যাপার নেই, কারেন্ট ডেনসিটি নিয়ে, মানে ইন্ডাকটিভ ভ্যালুটা কি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আর ওখানে কি হচ্ছিল, একটাই কন্ডাক্টর ছিল, তার মানে এখানে কন্ডাক্টর কটা, দুটো আছে, ওখানে একটাই কন্ডাক্টর ছিল, ঠিক আছে? তার জন্য তুমি কারেন্ট ফ্লো করাচ্ছিলে, ফ্লাক্স বেড়ে যাচ্ছিল। কিন্তু পাশাপাশি যখন তুমি আরও কন্ডাক্টর নিয়ে আসছো তখন এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। তো এগুলো মানে এই জিনিসগুলোকে গুলিয়ে ফেলবে না, এক জায়গায় করে ফেলবে না। তাহলে আমরা কি ফর এই ধরনের কন্ডাক্টরের জন্য আমরা কি পাবো, পাবো এখানে কি হবে, লেস কারেন্ট, এখানে লেস কারেন্ট পাবো আর এখানে হাই কারেন্ট পাবো। তার মানে আমরা কি পাচ্ছি, আনইউনিফর্ম কারেন্ট ফ্লো ইন আ কন্ডাক্টর, দ্যাট ইজ কল্ড প্রক্সিমিটি এফেক্ট। এটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলতে পারবে? স্যার দুটো কন্ডাক্টরের মধ্যে ডিস্টেন্স। এক্স্যাক্টলি, গুড। হ্যাঁ স্যার, হ্যাঁ distance। আর আর এফেক্ট বাই প্রক্সিমিটি এফেক্ট, ফ্যাক্টর, এটা সরি ফ্যাক্টর এফেক্ট বাই প্রক্সিমিটি এফেক্ট। আর কিসের উপর বলো বলো, চেষ্টা করো না, এই তো বললে কত সুন্দর। কন্ডাক্টর এরিয়া। একদম, এরিয়া অফ কন্ডাক্টর, হ্যাঁ। দেখো আমি এইভাবেই পড়িয়েছি যে এফেক্ট যদি তোমাদের নাও পড়ানো হয় তাও তোমরা দু তিনটে বলতে পারবে যদি একটু ভেবে দেখো। দেখো তাহলে সাইজ অফ কন্ডাক্টর, দু নম্বর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য কন্ডাক্টর। তাহলে ডিস্টেন্স বাড়লে প্রক্সিমিটি এফেক্ট কি হবে, বাড়বে না কমবে? কমবে স্যার। হ্যাঁ, ডিস্টেন্স বাড়লে প্রক্সিমিটি এফেক্ট কমবে। জেনে ভালো লাগলো না এই জিনিসটা, যে দুটো কন্ডাক্টর এরকম পাশাপাশি হলে কি প্রবলেম হয়? হ্যাঁ স্যার, হ্যাঁ। দারুণ জিনিস এগুলো, আমার তো দারুণ মজা লাগে জানতে। বিটুইন দ্য কন্ডাক্টর, পড়াশোনাটাকে মজা করে পড়ো, দেখবে ভালো লাগবে পড়তে। আর যদি বিরক্ত ফিল হয় তাহলে ধুর, রাখি, আর ভালো লাগছে না এরকম মনে হবে। তাহলে কি দেখলাম, এটার সাথে এটা ডাইরেক্টলি, সাইজ অফ এ কন্ডাক্টরের সাথে এটা প্রক্সিমিটি এফেক্টটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। কন্ডাক্টরের সাইজ যত বড় হবে তত প্রক্সিমিটি এফেক্টটা কি হবে, বেড়ে যাবে, ঠিক আছে? ডিস্টেন্স বিটুইন দ্য কন্ডাক্টর যদি আমরা ইনক্রিজ করি প্রক্সিমিটি এফেক্ট কী হবে, কমবে। কার কারণ কি, ফ্লাক্স লিঙ্কেজটা তো কমে যাচ্ছে, ফ্লাক্স লিঙ্কেজ কমলেই আমাদের কি হবে, প্রক্সিমিটি এফেক্ট কমবে। মেন তো প্রবলেম হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজের জন্য, দুটো ফ্লাক্স একে অপরকে অপোজ করে দিচ্ছে তার জন্য। আরেকটা হচ্ছে, এটা লিখে রাখো, সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা প্রক্সিমিটি এফেক্টটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে
কারণটা একবার বলে দিন স্যার, সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে ডাইরেক্ট রিলেশন। এটা হচ্ছে আমাদের মিউ আর, হ্যাঁ বলছি মিউ আরটা কি রিলেটিভ পারমিয়াবিলিটির সঙ্গেও এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? এই দুটো দেখো, মিউ আর এর সঙ্গে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কেন বলো তো? রিলাক্টেন্স কি হবে? ইয়ারের মাধ্যমে যে ফ্লাক্সটা প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, এয়ারের মাধ্যমে ফ্লাক্স প্রবাহিত হচ্ছে, হ্যাঁ। তো এক্স্যাক্টলি, তার জন্য স্যার মিউ আর হ্যাঁ ওই একদম, তাহলে তুমি একদম মানে গোড়াতে চলে গেছো, তাহলে আমি আর এত কিছু বলছি না একদম। তার মানে কি, এয়ারের মাধ্যমে যদি মিউ আর যদি বেশি হয়, মানে এটা কি রিলাক্টেন্স মানে কি, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যত বেশি হবে, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যত বেশি হবে, সেখানে কি হবে আমাদের হ্যাঁ স্যার হ্যাঁ। প্রক্সিমিটি এফেক্টটা বাড়বে। তার মানে কি ফ্লাক্সটা বাড়ছে, সারফেস এরিয়ায় ফ্লাক্স বাড়ছে। তার মানে এই মিউ মানে কি, বেশি করে ফ্লাক্স ফ্লো করার প্রবণতা, তাই না? কোনো একটা কন্ডাক্টরের মধ্যে মিউ বলতে আমরা কি বুঝি, এটার মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করার প্রবণতা। তো এটা যদি ইনক্রিজ হয় তাহলে প্রক্সিমিটি এফেক্টটা বাড়বে, বুঝলে? হ্যাঁ স্যার হ্যাঁ একদম। হ্যাঁ, আর সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে এটা কি হবে? দেখো, বেশি ফ্রিকোয়েন্সি মানে কি হবে, ফ্রিকোয়েন্সি যদি হাই থাকে কি হবে? ফ্রিকোয়েন্সি কারেন্ট বেশি প্রবাহিত হবে। হ্যাঁ, তার মানে হাই ফ্রিকোয়েন্সিতে তুমি বিদেশের সিস্টেম দেখবে, তাদের 60 হার্জ ফ্রিকোয়েন্সি, ওদের না স্যার দেখিনি। ওদের ওদের ওখানে জানো 110 ভোল্ট ইয়ে করা হয়, মানে নর্মাল। আমাদের বাড়িতে যেমন 220, ওদের 100 ভোল্ট, 110 ভোল্টটা হচ্ছে নর্মাল। সো ফ্রিকোয়েন্সি বাড়লে আমাদের প্রক্সিমিটি এফেক্ট বাড়বে। তার কারণ কি, কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা বেড়ে যাবে, কারেন্ট ফ্লো বাড়লে কি প্রক্সিমিটি এফেক্টটা বেড়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে অল অ্যাবাউট প্রক্সিমিটি Sir? এফেক্ট। হ্যাঁ বলো। স্যার ফ্রিকোয়েন্সি বাড়লে কারেন্ট ফ্লো কি করে বাড়ছে? দেখো, ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের কারেন্টের কোনো সম্পর্ক নেই, নেই তো। দেখো, তোমাকে আমি কিভাবে বোঝাই ব্যাপারটা, দাঁড়া। আমাদের যেখানে পাওয়ার জেনারেশন হয়, ঠিক আছে, ওখানে 50 হার্জের জায়গায় যদি আমরা 60 হার্জ করি কি হবে বলো, মানে অ্যাডভান্টেজটা কি হবে? বলো বলো। স্যার হুম, ভোল্টেজ কমলে কি স্যার কারেন্ট কমবে নাকি বাড়বে স্যার? ভোল্টেজ কমলে কারেন্ট কমবে কি না বাড়বে? দেখো, এই তো ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তাহলে এটা ডিপেন্ড করছে এই ফ্যাক্টরটার ওপর, তাই না? তাহলে বাড়বে। হ্যাঁ স্যার ভোল্টেজ কমলে কারেন্ট কমবে। হ্যাঁ, ওটাই তো বললাম, এই ডিপেন্ড করছে এই রেজিস্ট্যান্স ফ্যাক্টরটার ওপর। তাহলে স্যার হ্যাঁ, যে সমস্ত দেশে 60 হার্জ আছে ওখানে তার যে সমস্ত কম্পোনেন্ট ব্যবহার করে তারা, তাহলে তো স্যার তাহলে পাওয়ার ওয়াটও তাহলে স্যার কম হবে। কি কম হবে? ওরা যে সমস্ত কম্পোনেন্ট ব্যবহার করছে, ফ্রিকোয়েন্সি ফ্যান মেনলি ডিপেন্ড করছে কার উপরে, ভোল্টেজ না কারেন্টের উপরে? না, ভালো করে বোঝো, ভোল্টেজ তো আমার কি ডিপেন্ড করে, ভোল্টেজ ভোল্টেজ তো একটা ফোর্স, নাথিং বাটে। কারেন্ট তো ডিপেন্ড করে হ্যাঁ লোডের স্যার। ওপর, লোডের কেমন ডিমান্ড আছে তার উপর কারেন্ট ফ্লো করবে, তাই না? কি বললাম বুঝলে?
হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, ভোল্টেজ একটা ফোর্স যেটা কারেন্টকে ফ্লো করাতে সাহায্য করে। এবার তার সাথে যদি ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই থাকে, যত হাই ফ্রিকোয়েন্সি হবে তত লো ভোল্টেজ দরকার হবে। হাই ফ্রিকোয়েন্সিকে যদি আমরা হাই করি, আমার ভোল্টেজ লো হলেও হবে, কোনো অসুবিধা নেই। বুঝলে? ফ্রিকোয়েন্সিটা কি তাহলে একটা ফোর্স? না, ফ্রিকোয়েন্সি ফোর্স নয়। ফ্রিকোয়েন্সি কি বলো? দেখো, তার মানে এই যে এই যে সাইকেলগুলো ক্রিয়েট হচ্ছে, 1 সেকেন্ডে বেশি সাইকেল ক্রিয়েট হবে, তাই না? আর সাইকেল বেশি ক্রিয়েট হওয়া মানে কি? কারেন্ট কি হওয়া? বা দেখো, আগে 1 সেকেন্ডে একটা কমপ্লিট সাইকেল, আমাদের ইন্ডিয়াতে 1 সেকেন্ডে 50টা সাইকেল হয়। বিদেশে কটা হবে? 60টা হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে কি হচ্ছে? কারেন্ট ফ্লোটা ইনক্রিজ করছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, করছে বিদেশে। হ্যাঁ, তো এটাই, আর কিছুই না। এটা এক্স্যাক্টলি খুব ভালো মতন আমি ডিফাইন করতে পারলাম না, বাট এইরকমই কিছু একটা কারণ। আমাকে আরেকটু ভালো করে দেখতে হবে এই জায়গাটা। স্যার বলো। আমি যেটা হ্যাঁ স্যার, বলছিলাম যে বলো। আমার ওরা ওদের দেশে যে ফ্যান ট্যান গুলো ব্যবহার করে স্যার, হ্যাঁ, তাহলে ওদের তো স্যার পাওয়ার কম হবে, ওয়াট গুলো কম হবে। তার কারণ পাওয়ার ইকুয়াল টু আমরা তো জানি স্যার ভি ইন্টু আই। পাওয়ার ইকুয়ালস টু, ভি ইন্টু আই। হ্যাঁ, তাহলে তো স্যার ওদের ওয়াট কম হবে, পাওয়ার কম হবে। কস ফাই আছে, কস ফাই। এটা ভিআই শুধু ডিসির ক্ষেত্রে, বুঝলে? ও স্যার ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দিস ইজ অল অ্যাবাউট প্রক্সিমিটি এফেক্ট। তাহলে ফেরান্টি এফেক্টটা পরের দিন পড়াবো। পরের দিন পড়ালে এই মডিউলটা শেষ হয়ে যাবে। তাহলে 3টে মডিউল তোমাদের কমপ্লিট হবে। ঠিক আছে? ঠিক আছে, চলো। রাখছি তাহলে, হ্যাঁ? এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে হ্যাঁ স্যার, কিন্তু, হ্যাঁ যে ঠিক আছে। হাউ টু রিডিউস, আমরা প্রক্সিমিটি এফেক্টটাকে কি করে রিডিউস করব? তাহলে একমাত্র এইটা দিয়ে দিয়ে ডিস্টেন্স বিটুইন দ্য কন্ডাক্টর, হ্যাঁ? মনে রাখবে, লিখে রাখো যে হাউ টু রিডিউস দ্য প্রক্সিমিটি এফেক্ট। So distance, if we increase the distance between the conductor, then only the proximity effect কি করা যাবে? রিডিউস করা যাবে। ওকে, ঠিক আছে, চলো রাখছি গো, হ্যাঁ।